আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের অন্যরকম পাঠশালা কর্তৃক আয়োজিত গুণগত রসায়নের ক্লাসগুলোর ধারাবাহিকতা আজকে আমরা আমাদের লাস্ট লেকচারে চলে এসেছি। সো এই পুরো জার্নিতে আমরা অনেক ভার্সাটাইল একটা টপিক নিয়ে আলোচনা করেছি। ইভেন যদি আমি শুরু থেকে শুরু করি, একদম আমাদের ফার্স্ট লেকচারে আমরা সেই ছোটোকালের পরমাণু নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে হাত ধরে কোয়ান্টাম সংখ্যা গিয়েছি, বর্ণালীতে আলোচনা করেছি, তারপর দ্রাব্যতা আলোচনা করেছি, এবং দেন আমরা দেখলাম কি গুণগত রসায়ন, যেটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, সেটার একদম যে প্রয়োগটা সেটা সম্বন্ধে আলোচনা করার ট্রাই করেছি। সেখানে আমরা দেখেছি যে গুণগত রসায়নের মেইন ইউজটা কোথায় হয়। গুণগত রসায়নের মেইন ইউজটা হচ্ছে আমাদের যে আমরা যখন কোনো একটা কেমিক্যাল বা কোনো একটা জিনিসের গুণগত মান যেটা কতটা ভালো সেটা টেস্ট করতে যাই, তখন আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ক্রোমাটোগ্রাফি নিয়ে। সো ক্রোমাটোগ্রাফি এটা একটা পৃথকীকরণ পদ্ধতি। সো আসো এটা নিয়ে আমরা একটা আলোচনা করা যাক। সো ফার্স্ট অফ অল দেখো, ক্রোমাটোগ্রাফির ইতিহাস বা এর ডিটেলস সম্বন্ধে আমরা একটু জানার ট্রাই করবো। সো হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি আসলো কেন, মানে আমাদের তো অলরেডি অনেকগুলো পৃথকীকরণ মেথড আছে, তাহলে এটার কেন দরকার হলো সেগুলো আমরা দেখার ট্রাই করবো। সো আসো আমরা একটু আমাদের অতীতকে ঘুরে আসি, যে আমাদের পৃথকীকরণ মেথডের মধ্যে কি কি ছিল। তোমাদের মনে আছে যে আমরা কিন্তু কি পড়তেছি, এটাকে একটা পৃথকীকরণ মেথড। এটা আমি কি বললাম, এটা হচ্ছে একটা পৃথকীকরণ পদ্ধতি। তো ফার্স্টে তোমাকে বলে দিলাম যে ক্রোমাটোগ্রাফিটা কি। ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে ভাই একটা পৃথকীকরণ পদ্ধতি। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসবে যে ভাই পৃথকীকরণ পদ্ধতি তো আমাদের অনেকগুলো আছে, যে আমরা কি কি পৃথকীকরণ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছি ভাইয়ারা, একটু চিন্তা করে দেখি আমরা। যে আমরা যদি পৃথকীকরণ পদ্ধতির কথা বলি, তাহলে আমরা অনেকগুলো নিয়ে আলোচনা করেছি। সেটা কি, ফার্স্ট অফ অল আমরা ভাই কেলাসন ছিল আমাদের একটা পৃথকীকরণ পদ্ধতি। আপনার মনে আছে যেখানে আপনারা কি করছিলেন, যে তাপমাত্রার সাহায্যে আলাদা করছিলেন। তারপর ভাই আপনাদের পাতন ছিল একটা পৃথকীকরণ পদ্ধতি। আমি জাস্ট ওয়ার্ড মানে কি বলে ওয়াইড অ্যাঙ্গেলে লিখতেছি। তারপর আমাদের ভাই দ্রাবক নিষ্কাশন ছিল, যেটা আমরা আগের লেকচারে আলোচনা করে এসেছি। কেউ যদি এগুলো মিস করে থাকি আমরা, তাহলে আমি রিকোয়েস্ট করবো একটু আমাদের এই আগের লেকচারগুলো দেখে একটু আসার জন্য। যে ভাই এই তিনটা কিন্তু আমরা আলোচনা করেছি, যে আপনি বলছেন কেলাসন ছিল একটা পদ্ধতি, তারপর আপনার পাতন আরেকটা পদ্ধতি ছিল, তারপর আপনার দ্রাবক নিষ্কাশন, এগুলো কিন্তু প্রত্যেকটাই কি ছিল, আপনার একটা পৃথকীকরণ পদ্ধতি। তাহলে ভাইয়া এই তিনটা থাকার পরেও আপনার আরেকটা কেন দরকার হলো, সেটা হচ্ছে এই যে আমাদের ক্রোমাটোগ্রাফি, সেটার কেন দরকার হলো, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে কখন তোমার এই তিনটা ফেল করে তখন আমরা ক্রোমাটোগ্রাফিটা ইউজ করি। মূলত মনে রাখবা, ক্রোমাটোগ্রাফি এটা আসলে আমাদের কি বল কেমিস্ট্রির থেকেও মেইনলি আমরা জৈব যৌগ বা তুমি মনে করো যে বায়োলজিক্যাল ফিল্ড, এটা বেশি ইউজ করা হয়। মূলত তোমাকে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে কেলাসন, পাতন, দ্রাবক নিষ্কাশন, এগুলো প্রত্যেকটাই খুবই হাই ভলিউমের জন্য করা হয়। যেখানে তোমার দ্রাবক বলো, দ্রব বলো, সবগুলো বা দ্রবণ এক কথায় বলতে গেলে খুবই লার্জ কোয়ান্টিটিতে থাকে। মানে একটা ভালো ভলিউম নিয়ে তুমি যখন কাজ করো, বা একটা সিগনিফিকেন্ট ভলিউম, তখন তোমার এই কেলাসন, পাতন, দ্রাবক নিষ্কাশন এগুলো ইফেক্টিভ হয়। বাট তুমি যদি খুবই সূক্ষ্ম একটা ভলিউম নিয়ে কাজ করো, তখন তোমার ক্রোমাটোগ্রাফির কাছে আসতে হবে। সো মনে রাখবা যে এই যে তিনটার ক্ষেত্রে আমাদের যে স্যাম্পলের ভলিউম কিন্তু অনেক বেশি হয়। সো এটা মনে রাখবা যে স্যাম্পলের যে ভলিউম সেটা কিন্তু অনেক বেশি হয়। আর তুমি যদি কোনো সূক্ষ্ম ভলিউম নিয়ে কাজ করো, খুবই কম স্যাম্পল নিয়ে কাজ করো, তখন তুমি ক্রোমাটোগ্রাফি নিয়ে কাজ করতে পারো। মনে করো তোমার কাছে খুবই কম স্যাম্পল আছে, এই স্যাম্পলের মধ্যে থেকে তোমার দুইটা জিনিসকে পৃথক করতে হবে, তখন তুমি এই ক্রোমাটোগ্রাফিটা ইউজ করো। এই ক্রোমাটোগ্রাফির আবিষ্কারক কে ছিল ভাইয়া, সেটা একটু জেনে নিই আমরা। এই যে ক্রোমাটোগ্রাফি আবিষ্কারক ছিল সোয়েট, বিজ্ঞানী সোয়েট এই ক্রোমাটোগ্রাফি আবিষ্কার করে। সো তোমার একটা জিনিস জানতে হবে যে সোয়েট কিন্তু একজন রুশ বিজ্ঞানী ছিল, মানে তার হোম টাউন ছিল রাশিয়া। এবং সোয়েট কিন্তু কোনো কেমিস্ট ছিল না, তুমি এটা মনে রাখবা। সে ছিল কিন্তু একজন বোটানিস্ট। তোমার এই জিনিসটা মনে রাখবা, সোয়েট একজন বোটানিস্ট ছিল। সে কিন্তু একজন বোটানিস্ট ছিল। সে সর্বপ্রথম ক্রোমাটোগ্রাফিটা ইনভেন্ট করে। সো এটা কিন্তু কেমিস্ট্রির পার্সপেক্টিভে বেশি থেকে এটা বায়োলজিক্যাল ফিল্ড, এটার ইমপ্লিমেন্টটা বেশি হয়ে থাকে। ডিফারেন্ট টাইপের ফার্মাসিউটিক্যালস ল্যাব বলো, ডিফারেন্ট টাইপের অর্গানিক কম্পাউন্ড নিয়ে যেসব ল্যাবগুলো কাজ করে, সেসব জায়গায় এগুলো বেশি ইউজ করা হয়। সো আসো আমরা একটু নামটা দেখে নিই যে ক্রোমাটোগ্রাফি কাহিনীটা কি। সো দেখো, ক্রোমাটোগ্রাফি যে নামটা আসছে, এটা আসলে দুইটা জিনিসের কম্বিনেশন। একটা হচ্ছে ক্রোমা, আর একটা দেখো এই যে ক্রোমাটোগ্রাফি, এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি আসে, ক্রোমা আর গ্রাফি, টোটা বাদ দিয়ে মাঝখানে। তো দেখো ক্রোমা মানে কি, ক্রোম মানে তো তোমরা জানো বর্ণ, যে ক্রোমোফোর, তোমরা ক্রোমোফোর নিয়ে আলোচনা করেছো। তারপর তোমাদেরকে যদি বলি যে তোমরা ক্রোমোপ্লাস্ট সম্বন্ধে জানো, যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা কি হয়, ডিফারেন্ট রং বেরঙের যে রঞ্জক বলছে সেটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। আর গ্রাফ মানে কি, গ্রাফ মানে হচ্ছে চিত্রাঙ্কন করা, মানে তুমি একটা চিত্র তৈরি করবা। সো ক্রোমাটোগ্রাফিটা আসলে কি, মনে করো অনেক আগে যখন বিভিন্ন টাইপের পাতা দেখা যায় না, মনে করো আমরা তো এখনকার দিনে গ্রিন কালারের পাতা দেখা অবস্থিত, বাট কিছু কিছু পাতা দেখবা লাল কালারের পাতা হয়, তারপর
ব্লু কালার, ইয়েলো কালার, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পাতা হয়, ফুল হয় না। সো বিজ্ঞানী সোয়েট সে ফার্স্টে করলো কি যে এইসব পাতার নির্যাস থেকে কিভাবে এইসব কেমিক্যালসগুলোকে আলাদা করা যায় যার জন্য এই কালারটা হয়, সেই পদ্ধতিটা আবিষ্কার করেছিল এবং সেটার নামই দিয়েছিল সে ক্রোমাটোগ্রাফি। এখন তুমি চিন্তা করো একটা পাতার মধ্যে নীল কালার বা ক্রোমোপ্লাস্ট কত কম পরিমাণে থাকে না, অনেক কম পরিমাণে থাকে, খুবই কম, মাইক্রোগ্রাম বা মিলিগ্রাম। তো অতটুকু ছোট একটা স্যাম্পল নিয়ে কাজ করাটা কিন্তু অনেক টাফ। তুমি কেলাসন বলো, পাতন বলো বা দ্রাবক নিষ্কাশন বলো, 1 ml 2 ml বা 5 ml মনে করো, এত মানে ছোট একটা ভলিউম নিয়ে কিন্তু কাজ করা এই তিনটার পক্ষে পসিবল না। তো এর জন্য আমাদের এই যে ক্রোমাটোগ্রাফি মেথডটা, সেটা কখন কাজ করে, যখন তোমার স্যাম্পলের যে তোমার ভলিউমটা বলো বা স্যাম্পলের যে পরিমাণটা বলো সেটা যখন অনেক কম হয়, তখন আমরা ক্রোমাটোগ্রাফির হেল্প নেই। সো বুঝতে পারছি আমরা যে ক্রোমাটোগ্রাফির হেল্পটা আমরা কখন নেই। অ্যান্ড সর্বপ্রথম আবিষ্কার করা হয় তোমার ডিফারেন্ট টাইপের পাতার মধ্যে থেকে ডিফারেন্ট টাইপের রঞ্জক পদার্থগুলোকে আলাদা করার জন্য এই ক্রোমাটোগ্রাফিটাকে ইনভেন্ট করা হয়। যেমন দেখো এই যে এখানে বলেছি ক্লোরোফিল, তারপর জ্যান্থোফিল, এগুলোকে যখন আমরা আলাদা করার জন্য মূলত এই ক্রোমাটোগ্রাফি মেথডটা ইউজ করছি। সো আই গেস আমরা বুঝতে পারছি যে ক্রোমাটোগ্রাফি কখন ইউজ করা হয়। তোমাকে আমি আরেকটা ভালো স্যাম্পল বুঝাই। যেমন দেখো, মনে করো এরকম যে তোমার একটা কোষ আছে, ওকে, তোমার একটা কোষ আছে। এখন এই কোষের মধ্যে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট উপাদান থাকতে পারে। কোষের মধ্যে কি থাকতে পারে, তোমার নিউক্লিয়াস থাকতে পারে, দেখো নিউক্লিয়াস থাকতে পারে, তোমার গোলগি অ্যাপারাটাস থাকতে পারে, জাস্ট গোলগি লিখলাম। তারপর তোমার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। বায়োলজি ক্লাস হয়ে যাচ্ছে আমাদের। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড থাকতে পারে। এখন তুমি চিন্তা করো এখানে নিউক্লিয়াসটার ভরটা কিন্তু সব থেকে বেশি, এরপর হয়তো গোলগি বডি, তারপর মাইটোকন্ড্রিয়া। সো ভরের ভিত্তিতে তুমি যখন একজন আরেকজনকে ভাগ করবা, তখন তোমার মূলত এই মেথডটা ইউজ করা হয়। আর এ দেখো একটা কোষে কিন্তু খুবই কম পরিমাণে নিউক্লিয়াস থাকে, মাইক্রোগ্রাম বা মিলিলিটার লেভেলে, কিন্তু যেরকম গোলগি অ্যাপারাটাস, মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু কম লেভেলে থাকে। সো এর জন্য খুবই ছোট স্যাম্পল নিয়ে কাজ করার জন্য আমরা ক্রোমাটোগ্রাফিটা ইউজ করে থাকি। এখন তোমার জানতে হবে যে ক্রোমাটোগ্রাফি যে আমরা ইউজ করি, সেই ক্রোমাটোগ্রাফির যে মেইন সিগনিফিকেন্সটা, মানে প্রসিডিউরটা কিভাবে করা হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখো ক্রোমাটোগ্রাফি করার জন্য আমাদের কিছু জিনিস দরকার হয়, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখো ক্রোমাটোগ্রাফি হলো একটা পৃথকীকরণ পদ্ধতি, যেটা আমরা আগেই জেনে আসছি যে ক্রোমাটোগ্রাফি কি ভাবে একটা পৃথকীকরণ পদ্ধতি। আমরা একটা স্যাম্পল মিক্সচার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পল আলাদা করব, এবং দেখো যাতে কোনো জৈব যৌগের মিশ্রণকে একটি স্থির দশায় এবং একটি সচল দশায় রেখে পৃথক করা হয়। এখন কথা হচ্ছে এই জিনিসটা কি, যে সচল দশা, পৃথক দশা, এইসব জিনিসগুলো আসলে কোত্থেকে আসলো সেটা বুঝে নিই। দেখো যে ক্রোমাটোগ্রাফি করার আমাদের টেকনিকটা কি, সেটা আমাদের আগে বুঝতে হবে। সো আমি একটু লিখে দিই। দেখো এখানে আমাদের যে ক্রোমাটোগ্রাফি, এখানে আমরা মূলত দুইটা দশাকে মেনটেন করি, একটা হচ্ছে সচল দশা আর একটা হচ্ছে নিশ্চল দশা। আসো এটা নিয়ে আমরা একটা আলোচনা করি। যে ক্রোমাটোগ্রাফি আমাদের দুইটা দশা আছে। সো ফার্স্টেরটা হচ্ছে আমাদের সচল দশা, আর একটা হচ্ছে আমাদের নিশ্চল দশা। তোমাকে পুরোটাই বোঝাবো যে সচল দশা আর নিশ্চল দশা বাকি। আচ্ছা, নিশ্চল দশা থেকে ভালো বলাটা হচ্ছে স্থির দশা, মানে যেটা চলমান সেটা হচ্ছে সচল, আর যেটা চলাচল করতে পারে না সেটা হচ্ছে স্থির দশা। এভাবে লিখি, তাহলে জিনিসটা বুঝতে বেটার হবে আমাদের। তো এখন আসো ভাই, এই কাহিনীগুলো কি, যে সচল দশা, নিশ্চল দশা, এগুলো আবার কোত্থেকে আসলো, এটা আমাদেরকে বুঝতে হবে আগে। সচল দশা, নিশ্চল দশা হচ্ছে তুমি মেকানিজমটা কিভাবে কাজ করে দেখো। তুমি মনে করো একটা প্লেট বা কিছু একটা নিলে, মনে করো একটা রানওয়ে ট্রাক নিলে তুমি, জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে আমরা চিন্তা করি ক্রোমাটোগ্রাফি কিভাবে কাজ করে। মনে করো একটা দৌড় প্রতিযোগিতার একটা ট্রাক। এখন এই ট্রাকে তুমি 4-5 জন মানুষকে নিলা। একজন মনে করো অনেক ভারী মানুষ, একজন মনে করো অনেক হালকা মানুষ, একজন জোরে দৌড়ে, একজন আস্তে দৌড়ে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির মানুষ নিলা। তুমি চিন্তা করো যে মানুষটা অনেক ভারী সে কি অত বেশি দৌড়াতে পারবে না, কিন্তু আবার যে অনেক হালকা সে কিন্তু অনেক তাড়াতাড়ি দৌড়াতে পারবে। যে একটু মাঝামাঝি ওয়েটের সে হয়তো এদের দুইজনের মাঝামাঝি দৌড়াবে। জিনিসটা হচ্ছে এরকম যে তুমি করবা কি, একটা রানওয়ে ট্র্যাক ক্রিয়েট করবা, যেটা হচ্ছে স্থির দশা। স্থির দশাটা হচ্ছে তোমার একটা রানওয়ে ট্র্যাক ক্রিয়েট করবে, যে ট্র্যাকের উপর দিয়ে তোমার যারা আলাদা আলাদা হবে, মানে যারা ডিফারেন্ট ডিস্টেন্সে যাবে তারা চলাচল করবে। তো ওটা হচ্ছে স্থির দশার কাজ, যে একটা মিডিয়াম বা একটা ট্র্যাক তৈরি করা দ্রাবকে চলাচলের জন্য। দেন তুমি করবা কি, এখানে একটা সচল দশা চালিয়ে দেবা। মানে কি, মনে করো একটা ট্র্যাক বানালো তুমি, এখন এর মধ্যে দিয়ে মনে করো তুমি গেলে পানি, একদম নদী বসাই দিলে, একটা নদীর মতো বয়ে গেল একটা পানি ধারা। এখন তুমি চিন্তা করো যে জিনিসটার ভার বেশি সে কি এই স্রোতের সাথে, মনে করো তোমার নদীর স্রোত যাচ্ছে, যে জিনিসটা বেশি ভারী সে তো স্রোত দ্বারা কম এফেক্টেড হবে, আর যে জিনিসটা হালকা সে কি স্রোতের সাথে ভাইসে যাবে না। সেরকমই যে জিনিসটা যত হালকা সে কি অত বেশি দূরে চলে যাবে না স্রোতের সাথে সাথে, আবার যে জিনিসটা যত বেশি ভারী সে কি স্রোতের সাথে সাথে অত পিছনে পড়ে থাকবে। সো এরকম দেখো একটা স্থির দশা মানে একটা মাধ্যম ক্রিয়েট করলা বা একটা ট্র্যাক ক্রিয়েট করলা, এর উপর দিকে তুমি একটা সচল দশা চালিয়ে দিলা, মনে করো একটা পানির স্রোত চালিয়ে দিলা, এবং এই পানির স্রোতের সাথে সাথে যখন তোমার ওই
রানওয়ে ট্র্যাকে যে কেমিক্যালসগুলো আছে বা যে উপাদানগুলো আছে, ওরা যখন ওদের ভরের ভিত্তিতে ভাগ ভাগ হয়ে যায়, মানে যে কম ভারী সে স্রোতের সাথে সাথে চলে যায়, যে বেশি ভারী সে হয়তো পিছনের দিকে পড়ে থাকে, এরকমভাবে যখন ভাগ হয়, এটাই হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফির মেইন মেকানিজমটা। আই গেস আমরা বুঝতে পারছি যে সচল দশা আর স্থির দশার মেইন কাহিনীটা কি। এটা ডিপেন্ড করে যে তোমার এটা কিভাবে মুভমেন্ট করতেছে তার উপরে। এখন দেখো আমি তোমাকে ডিফারেন্ট টাইপের একটু ক্রোমাটোগ্রাফি সম্বন্ধে একটু বলে আসি। যে ক্রোমাটোগ্রাফি তো বুঝলাম যে আমাদের ডিফারেন্ট টাইপের হয়। সো ক্রোমাটোগ্রাফি ডিফারেন্ট টাইপের হতে পারে। ফার্স্ট অফ অল দেখো, আমরা একটা চিত্র দিয়ে আঁকার ট্রাই করি। আমরা ফার্স্ট একটা নর্মাল চিত্র নেই, পরে আমরা এটা নিয়ে ডিটেলসে আরও ভালো চিত্র দেখবো। সো দেখো, এটা হচ্ছে একটা আমাদের যে বুলেট বা ফানেলের মতো, এটাকে বলা হয় কলাম ক্রোমাটোগ্রাফি। ওকে, এটা একটা কলাম ক্রোমাটোগ্রাফি বলা হয়। আমি প্রত্যেকটাই আঁকে বোঝাচ্ছি তোমাদেরকে। তারপর মনে করো আমাদের এরকম মনে করো একটা পেপার ক্রোমাটোগ্রাফি হতে পারে, সেটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হতে পারে। আর একটা হচ্ছে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি আঁকি, এটা মনে করো পেপার। হ্যাঁ, এই যে তিনটা, তোমার কাছে তিনটা দেখতে একই মনে হতে পারে, বাট আমি একটু ডিফারেন্স করে দিই যে এই তিনটা কি। এটা হচ্ছে একটা কলাম ক্রোমাটোগ্রাফি। মনে করো আমরা তিনটা ক্রোমাটোগ্রাফি, আমাদের সিলেবাসে এই তিনটা ক্রোমাটোগ্রাফি মেইন আছে। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে টিএলসি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। সো আমরা তিনটা নিয়ে আলোচনা করব এবং তিনটার প্রিন্সিপাল সম্বন্ধে জানার ট্রাই করবো। সো আসো এগুলো নিয়ে একটু বলা শুরু করি। সো কথা হচ্ছে যে এই তিনটা ক্রোমাটোগ্রাফি কী কী। কলাম ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে তোমার সবচেয়ে স্থির দশা থাকবে, সবটাই চলমান দশা থাকবে। ওকে, সো আসো ফার্স্টে বুঝে নিই কোনটার স্থির দশা, চলমান দশা কি। সো স্থির দশাটা কি তোমাকে আমি একটু আগে বলে আসছি, স্টোরিটার কথা চিন্তা করে আসো। আমরা যেটা রানওয়ে ট্র্যাক আছে, এই ট্র্যাকটা তৈরি করবে কে? স্থির দশা। আর রানওয়ে ট্র্যাকের মধ্যে যে তুমি পানির যে স্রোতটা দিয়ে দিবা, সেটা তৈরি করবে কে? তোমার সচল দশা। এবং সচল দশার সাথে সাথে যারা ডিফারেন্ট পজিশনে যাবে, তারা হচ্ছে আমার মেইন কাঙ্ক্ষিত দ্রব্য, যাদেরকে আমি পৃথক করতে চাই। সো দেখো, সচল দশা মানে কি? ট্র্যাকটা, এখানে ট্র্যাকটা হচ্ছে একটা কলাম, এখানে একটা থিন লেয়ার, এখানে হচ্ছে একটা পেপার। তাহলে এখানে স্থির দশা কি বলা যায় কলাম ক্রোমাটোগ্রাফিতে? চিন্তা করো একটু। কলাম ক্রোমাটোগ্রাফিতে তোমার যে কলামটাই হচ্ছে কি তোমার স্থির দশা, মানে যার মধ্যে দিয়ে দ্রব্যগুলো মুভমেন্ট করবে। আমার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে তোমার একটা থিন লেয়ার থাকে, একটা মানে ছোট খুবই পাতলা একটা লেয়ার থাকে। এটা মনে রাখো, একটু পরে ডিটেলস দেখাবো থিন লেয়ারটা আমরা কিভাবে তৈরি করি না করি, প্রত্যেকটা দেখাবো। কাচের উপরে খুবই পাতলা একটা পেস্টের আবরণ তৈরি করা হয়। সেই আবরণটা হচ্ছে ট্র্যাক হিসেবে কাজ করে, এর উপর থেকে দ্রব্য দ্রাবক চলাচল করে। পেপার ক্রোমাটোগ্রাফিটা কি? পেপার, এটা একটা খুবই সফিস্টিকেটেড পেপার হিসেবে ইউজ করা হয়। এটাকে মূলত ফিল্টার পেপার ইউজ করতে পারি আমরা। মূলত এটা সেলুলোজ পেপার হিসেবে ইউজ করা হয়, একটা সেলুলোজ পেপার বা একটা ফিল্টার পেপার ইউজ করি। সো এখানে কি সেলুলোজ ফাইবার যেটা, সেটা আমার ট্র্যাক হিসেবে কাজ করে এবং এই সেলুলোজ ফাইবারের উপর থেকে আমার দ্রব্য দ্রাবক চলাচল করবে। আই গেস তিন টাইপের ক্রোমাটোগ্রাফি মেইন, এটা বুঝতে পারছি যে স্থির দশা, সচল দশা কে হবে। আমরা ফার্স্টে স্থির দশাগুলো নিয়ে একটু আলোচনা করলাম, যে স্থির দশা কি? যারা ট্র্যাক তৈরি করে। এখানে দেখো স্থির দশা, এটা কারা? এরা হচ্ছে যারা স্থির থাকে এবং চলাচলে সাহায্য করে, যারা স্থির থাকে ও চলাচলের সহায়তা, চলাচলের রাস্তা ক্রিয়েট করে, চলাচলের রোড ক্রিয়েট করে। সো বুঝতে পারছি এটা, যে আমাদের স্থির দশাগুলোর কাজ করা হচ্ছে একটা ট্র্যাক বা একটা রোড তৈরি করে দেওয়া। এবং আমাদের যে সচল দশা, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আমার দ্রব্য প্লাস দ্রাবককে পৃথক, মানে দ্রব্য প্লাস দ্রাবক পৃথক। এরা মূলত এদেরকে পৃথক করবে। সচল দশাটা কি? এরা হবে এদের ফ্লোর সাথে সাথে তোমার দ্রব্য দ্রাবক এরা সবাই পৃথক হয়ে যাবে। সো আই গেস এই দুটো জিনিস আমরা বুঝতে পেরেছি। এখন আসো, কথা হচ্ছে যে পৃথক যে হবে, সেটা কোন প্রিন্সিপালের বেসিসে পৃথক হবে, এটা আমাদের বুঝতে হবে। সো মনে রাখবা, ক্রোমাটোগ্রাফিতে কয়েকটা প্রিন্সিপাল একসাথে কাজ করে, যে তোমার কিছু মূলনীতির উপর ভিত্তি করে এটা কাজ করে, যে কোন প্যারামিটার্স বা কোন রাসায়নিক বৈশিষ্ট্যকে ভিত্তি হিসেবে কাজ করে তোমার এরা আলাদা আলাদা হবে। সো দেখো, আমাদের মূলনীতিগুলোর মধ্যে আমি যদি চিন্তা করি, তো ফার্স্ট অফ অল অধিশোষণ হচ্ছে একটা বৈশিষ্ট্য। প্রত্যেকটাকে নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো, বাট আমি আগে একটু লিখে নিই। দেখো, সো অধিশোষণ, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাডজর্পশন। ইংলিশ নামগুলো আমাদের মনে রাখতে হবে, সো একটু ইংলিশ নামগুলো আমরা শিখে নিই। অ্যাডজর্পশন, দেন হচ্ছে আমাদের বন্টন, যেটাকে আমরা ইংলিশে কি বলি? ডিস্ট্রিবিউশন। এরপর আছে আমাদের দ্রাব্যতা, যেটাকে আমরা বলি সলিউবিলিটি। এই তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে মূলত আমাদের এরা আলাদা হয়ে থাকে। তো অধিশোষণটা কি? অধিশোষণটা হচ্ছে যে তুমি দেখো, নর্মাল শোষণ মানে কি? অ্যাবজর্পশন, মানে কোনো কিছু অ্যাবজর্ব করা। অধিশোষণ মানে হচ্ছে
বেশি পরিমাণে শোষণ করা আবার ছেড়েও দেওয়া, এটাকে বলা অ্যাডজর্পশন। জিনিসটা এরকম চিন্তা করো যে মনে করো তোমার একটা সারফেসে পানি পড়ে আছে, এখন পানিকে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি একটা স্পঞ্জ নিয়ে পানিটাকে চুষে নাও, এটা কিন্তু খুবই ইফেক্টিভ হয় না? দেখো আমি একটা সারফেসে পানি পড়ে আছে, এখন তুমি একটা স্পঞ্জ নিলা, স্পঞ্জ নিয়ে তুমি পানিটার উপর প্রেশার দিলা, স্পঞ্জটা কিন্তু পানিটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিল। এই যে স্পঞ্জটা নিজের মধ্যে পানিটাকে অ্যাবজর্ব করে নিল, তুমি যখন আবার স্পঞ্জটাকে চাপ দিবা পানিটা কিন্তু আবার বের হয়ে আসে। তাহলে এই বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাডজর্পশন। যে স্পঞ্জ করে কি, স্পঞ্জের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা আছে এর মধ্যে পানির কণাগুলোকে আটকে রাখে, পরবর্তী তুমি যখন প্রেশার দাও তখন ওই পানির কণাগুলো ফাঁকা জায়গা থেকে বের হয়ে চলে আসে। এই জিনিসটাকে বলা হয় অ্যাডজর্পশন। এর বেসিসেও একটা ক্রোমাটোগ্রাফি কাজ করে, যেটা হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিটাই অ্যাডজর্পশনের বেসিসে কাজ করে। এরপর আছে আমাদের বন্টন। বন্টনটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। বন্টনটা কখন করা হয়, যে তোমার দুইটা ডিফারেন্ট দ্রাবকে যখন একটা দ্রবকে বন্টন করো, যেটা মনে আছে আমরা দ্রাবক নিষ্কাশনে পড়ে আসছিলাম। দ্রাবক নিষ্কাশনটা কিন্তু এই কনসেপ্টের উপরেই কাজ করেছিল, যে তোমার দুইটা দ্রাবক থাকবে, 1 নাম্বার দ্রাবক 2 নাম্বার দ্রাবক। ফার্স্টে দ্রবটা কি 1 নাম্বার দ্রাবকে থাকবে, দেন 2 নাম্বার দ্রাবকে কি হবে, এর দ্রাব্যতাটা বেশি হবে, তাই ও করবে কি 1 নাম্বার দ্রাবক থেকে 2 নাম্বার দ্রাবকের দিকে যাওয়া শুরু করবে। সো এই বৈশিষ্ট্য, বন্টন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমাদের কাজ করে কোনটা, সেটা হচ্ছে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা এই বন্টনের উপর ভিত্তি করে কাজ করে। মূলত থিন লেয়ারটা ওটার উপর বিশেষ করে কাজ করে না, থিন লেয়ারটা মূলত অধিশোষণের আর বন্টন দুইটার কম্বিনেশনে কাজ করে। বাট তুমি যদি বন্টন বলছো, বন্টনটা হচ্ছে পেপারটা মূলত বন্টনের উপর ভিত্তি করে কাজ করে। আর থিন লেয়ারটা মেইন কাজ করে তোমার অধিশোষণের ভিত্তিতেই, বাট এর থিন লেয়ার প্রস্তুতি যেটা, সেটা আবার বন্টনের প্রিন্সিপাল ধরে করা হয়। আই গেস আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে মূলত 3টা প্রিন্সিপাল বা 3টা মূলনীতির উপর বেসিস করে ক্রোমাটোগ্রাফিটা কাজ করে থাকে। যেটা তোমার এখানে বলা আছে, দেখো যে কিছু কিছু ভৌত বৈশিষ্ট্য আছে, যে ভৌত ধর্মগুলোর ভিত্তিতে আমরা মূলত এটা কাজ করে থাকি। সেটা কি দেখো, অধিশোষণ, অ্যাবজর্পশন, দ্রাব্যতা, বন্টন, এগুলোর উপর ভিত্তি করে আমাদের নর্মালি এই যে কাজটা হয়ে থাকে, বা আমাদের ডিস্ট্রিবিউশনটা বা আমাদের পৃথকীকরণটা হয়ে থাকে। অ্যান্ড এখানে একটা কথা আছে, দেখো যে গ্যাসিডিউর মতে ক্রোমাটোগ্রাফি কি, এটা মনে রাখবে, এই সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে যে গ্যাসিডিউর মতে আমাদের ক্রোমাটোগ্রাফিটা কি। সো এটা আমাদের ডেফিনেশন আকারে লাগতে পারে, সো এই জন্য আমি বলে দিই যে ডেফিনেশন আকারে এটা মনে রাখবা। এটা যদি ক্রোমাটোগ্রাফির সংজ্ঞা চায় তাহলে এরকম লিখতে পারো যে গ্যাসিডিউর মতে ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটি পৃথকীকরণ পদ্ধতি যা প্রধানত আণবিক মিশ্রণের পৃথকীকরণে ব্যবহৃত হয়। খেয়াল করছে একটা কথা, এখানে কিন্তু ও স্পেসিফাই করে দিচ্ছে যে তুমি কখন ক্রোমাটোগ্রাফিটা ইউজ করবো, যখন তোমার মিশ্রণটা আণবিক হবে, মানে খুবই স্মল কোয়ান্টিটির বা স্মল স্যাম্পলের তুমি পৃথকীকরণ করবা, তখন তুমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করবা। তো আসো আমরা এই জিনিসটা শিখলাম যে আমাদের ক্রোমাটোগ্রাফি কীভাবে ওয়ার্কআউট করে, প্রিন্সিপালস কী কী টাইপের হতে পারে, এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। তোমাদের সিলেবাসে কলাম, থিন লেয়ার, পেপার এই 3টাই আছে। মাঝে মাঝে আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি, HPLC হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এগুলো থেকে টুকটাক কোশ্চেন আসতে পারে, বাট ওগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না। মূলত এই 3টাই তোমাদের জানলে ওই 2টাও তোমাদের হয়ে যাবে একদম। আচ্ছা, সো ফার্স্টে আমাদের ক্রোমাটোগ্রাফি মূলনীতি, আমরা তো মূলনীতি নিয়ে আলোচনা করেই আসলাম একটু আগে, যে মূলনীতিটা কি, মূলত 3টা জিনিসের বেসিসে কাজ করে। একটা হচ্ছে অধিশোষণ, দেন হচ্ছে কি আমাদের দ্রাব্যতা, দেন হচ্ছে বন্টন, এই 3টার উপর ভিত্তি করে কাজ করে। এর বাইরেও কিছু থাকতে পারে, আমাদের লাইক ডিজলভ লাইক কনসেপ্ট থাকতে পারে মাঝে মাঝে, তারপর আমাদের পরিব্যাপনের কনসেপ্ট থাকতে পারে, যে কোথায় কার ব্যাপন বেশি হয়, পরিব্যাপনের কনসেপ্টটা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বেশি হয়ে থাকে এরকম। আর আমরা দেখছি যে ক্রোমাটোগ্রাফিতে 2টা মিডিয়াম থাকে, সেটা কি একটা হচ্ছে স্থির মাধ্যম আর একটা সচল মাধ্যম। তো সেখানে একটু পড়ি আমরা কি বলছে, যে ক্রোমাটোগ্রাফিতে 2টা সাম্যাবস্থার প্রয়োজন, যেটা আমরা অলরেডি জেনে আসি যে ক্রোমাটোগ্রাফিতে 2টা সাম্যাবস্থা থাকে। একটা কি, একটা হচ্ছে আমাদের স্থির সাম্যাবস্থা বা যেটাকে আমরা স্থির দশা বলে থাকি, আর একটা কি আমাদের গতিশীল সাম্যাবস্থা, যেটাকে আমরা কি বলে থাকি ভাইয়া, চলমান দশা বলে থাকি। এই 2টা জিনিস আমরা একটু আগে পড়ে এসেছি। এরপর আসে দেখে এখানে তরল বা বাষ্পীয় পদার্থ গতিশীল সাম্যাবস্থার উপরে এবং কঠিন বস্তু তরল বস্তুর উপর স্থির সাম্যাবস্থা হিসেবে কাজ করে। এটা তো আই গেস কমন সেন্স আমাদের বোঝা যায় যে ভাই তরল এবং বাষ্পীয় যেটা, সেটা কি করবে, গতিশীল। কারণ তোমরা জানো যে তরল এবং গ্যাস এদের কিন্তু একটা প্রবাহী ধর্ম আছে, মনে আছে, এরা দুইজন কিন্তু প্রবাহিত হয়, এদের কিন্তু প্রবাহী বলা হয়। ফিজিক্স যারা আমরা পড়ে আসছি সপ্তম অধ্যায়ে, তারা কিন্তু জানি যে তরল এবং বাষ্প এরা কিন্তু প্রবাহী হিসেবে গণ্য হয়। তো এরা গতিশীল মাধ্যম হিসেবে কাজ করে। এবং কঠিন বস্তু যারা, কঠিন এবং বস্তু বা কঠিন পদার্থ যারা, তারা কি কাজ করে, তারা আমার স্থির সাম্যাবস্থার উপরে বিহেভ করে। বুঝতে পারছি, যারা কঠিন তারা আমার কি হিসেবে কাজ করে, তারা আমার স্থির সাম্যাবস্থা হিসেবে কাজ করে থাকে। এবং এই স্থিরের উপর দিয়ে গতিশীলগুলো চলমান হয়, এটা আমরা ক্রিয়েট করতে পারতেছি। এখন দেখো স্থির সাম্যাবস্থা তুমি ডিফারেন্ট ভাবে তৈরি করতে পারো। যেমন আমি এখন তোমাদের একটু বলি যে এখন আমরা ক্রোমাটোগ্রাফিগুলো একটু ডিটেলসে যাই, যে কোন ক্ষেত্রে কোনটাকে ইউজ করা হয় নর্মালি। সো দেখো আমাদের যে কলাম ক্রোমাটোগ্রাফিতে সেখানে আমরা কোনটাকে ইউজ করি। সো কলাম ক্রোমাটোগ্রাফিতে আমরা অ্যালুমিনা Al2O3 অথবা ক্যালসিয়াম কার্বনেট
এগুলাকে আমাদের কলাম তৈরি করার জন্য ইউজ করি। কলাম তৈরি করা তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে আমরা কলাম তৈরি করা কাজ করি। সো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ক্রোমাটোগ্রাফি আমরা খুবই র্যাপিডলি ইউজ করে থাকি। আমি এটা পার্সোনালি নিয়ে হ্যান্ডেল করছি, পার্সোনালি এটা নিয়ে কাজ করছি। সো আই গেস নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের কিছু শিখাতে পারবো যে কীভাবে আমরা কলাম প্রিপেয়ার করি, কীভাবে রানটা হয়, কীভাবে জিনিসগুলো পৃথক হয়। সো ফার্স্টে আমরা কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হিসেবে কি ইউজ করি? স্থির দশা হিসেবে Al2O3 ইউজ করি। আচ্ছা আমি একটু লিখে দিই যে এটা কিন্তু আমরা যে স্থির দশাটা ক্রিয়েট করতেছি সবাই। সো দেখো কোনটার স্থির দশাটা কি সেটা আমরা এখানে বোঝার ট্রাই করছি। সো আমাদের কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশাটা কি? Al2O3 অর ক্যালসিয়াম কার্বনেট। অ্যান্ড দেন আসে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি। আমাদের পেপার ক্রোমাটোগ্রাফিটাও খুবই সিম্পল। পেপার ক্রোমাটোগ্রাফিতে কি হয়? আমাদের নর্মালি সেলুলোজ থাকে, সেলুলোজ ফাইবার থাকে। তো সেলুলোজ যে ফাইবারটা, সেই সেলুলোজ ফাইবারটাই আমার মূলত স্থির দশা হিসেবে কাজ করে। সো এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য, সেটা আমরা দেখবো। এটা পোলার বৈশিষ্ট্য থাকে, তার কারণে লাইক ডিজলভ লাইক কনসেপ্ট এখানে ভালো কাজ করে। অ্যান্ড দেন আমাদের কি আসে? দেন থার্ডে আসে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, TLC। আমি একটু লিখে দিই পুরো ফর্মটা, আগেরবার লিখি নাই। সেটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। বুঝে নিও, থিন লেয়ার ক্রোমাটো লিখলাম তাহলেই হবে। সো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আমার কি কাজ করে? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আমরা কি করি? মোরাবা অ্যালুমিনা, Al2O3, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড সিলিকন ডাইঅক্সাইড, মূলত কাচের উপর অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম এর মূলত ডিফারেন্ট যৌগ নিয়ে একটা থিন লেয়ার ক্রিয়েট করি। এদের একটা লেয়ার ক্রিয়েট করি মোরাবা। এদের দ্বারা একটা খুবই পাতলা স্তর তৈরি করা হয়, যেটাকে আমরা কিন্তু থিন লেয়ার বলে থাকি। সো এইটাই হচ্ছে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মেইন কাজ। এটা নামকরণটা আই গেস আমরা বুঝতে পারছি যেটাকে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি কেন বলা হয়। কারণ ভাইয়া আমরা কাচের উপরে অ্যালুমিনা, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড এই তিনটার একটা পেস্ট তৈরি করে একটা খুবই পাতলা একটা লেয়ার তৈরি করি। অ্যান্ড ওই লেয়ারটাই আমার মূলত এখানে চলাচলের জন্য কাজ করে। সো আই গেস আমরা স্থির দশা সম্বন্ধে জানতে পেরেছি। অ্যান্ড তাহলে সচল দশা আমাদের কী হবে ভাইয়া? আমাদের সচল দশা তাহলে কী হবে? আপনি তো স্থির দশা নিয়ে অনেক কথাবার্তা বললেন। এখন দেখো যে আমাদের সচল দশাটা কী হবে। সচল দশা হিসেবে আমরা মূলত একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে আমাদের জৈব দ্রাবক। সচল দশা অলওয়েজ কি? আমাদের জৈব দ্রাবক যেটা, সেটাকে আমরা সচল দশা হিসেবে ইউজ করি। এখন এই জৈব দ্রাবক ডিফারেন্ট টাইপের হতে পারে। জৈব দ্রাবক আমাদের ডিফারেন্ট টাইপের হতে পারে। জৈব দ্রাবক সেটা আমার দেখো পোলারও হতে পারে, সেটা আমার নন পোলারও হতে পারে। ডিফারেন্ট, এটা ডিপেন্ড করে তুমি কাকে পৃথক করবা তার ভিত্তিতে আমরা জৈব দ্রাবক চুজ করে থাকি। সো আমি এটাও লিখে দিচ্ছি তোমাদের জন্য যে ভাইয়া আপনি জৈব দ্রাবক কিভাবে চুজ করবেন। জৈব দ্রাবক এটা ডিপেন্ডস অন কাকে পৃথক করবো। ওকে, এটা আমরা কাকে পৃথক করব তার উপর ভিত্তি করে কাজ করে। তুমি যদি এমন চিন্তা করো, তোমার যদি দ্রবকগুলা নন পোলার হয় তখন তুমি ওই অনুযায়ী পোলার বা নন পোলার নিবা। তোমার যদি জৈব দ্রাবক পোলার হয় ওই অনুযায়ী তুমি আলাদা নিবা। এটা ডিপেন্ড করে তোমার প্রিন্সিপালস। তুমি যখন পার্টিকুলার একটা ক্রোমাটোগ্রাফি দেখবা যে পেপারে একরকম, কলামে একরকম, থিন লেয়ারে একরকম, তখন তুমি আর ভালোভাবে বুঝতে পারো যে কখন কোনটাকে চুজ করবো আমরা। তারপর আসো সামনে দিকে আগে একটু। সো আমরা আই গেস স্থির সচল দশা সম্বন্ধে জানতে পারছি। এবং দেখো এখানে ওই সব কথাই বলা হয়েছে যে আমরা কি ইউজ করি। আমরা অ্যালুমিনা ইউজ করি, ম্যাগনেসিয়াম ইউজ করি, সিলিকা জেল ইউজ করি। যেখানে বলা আছে দেখো যে আমরা অ্যালুমিনা ইউজ করতে পারি, দেন আমরা কি ইউজ করতে পারি? আমরা ম্যাগনেসিয়াম ইউজ করতে পারি, ম্যাগনেসিয়াম কার্বনের যৌগগুলো কি ইউজ করতে পারি। দেন আমরা কি আমাদের যে সিলিকা জেল বা SiO2 এগুলোকে আমরা নর্মালি ইউজ করতে পারি। যে ডিফারেন্ট টাইপের জিনিস আমরা ইউজ করে থাকি এখানে। আর অধিশোষক দেখো, কোনো উপাদান স্থির মাধ্যম অধিশোষক দ্বারা কতটা অধিশোষিত হয় তা নির্ভর করে তার গঠন প্রকৃতির উপর। গঠন প্রকৃতি বলতে আমরা কোন জিনিসটাকে বোঝাচ্ছি ভাইয়া? ওই যে একটু আগে বলে আসলাম ভাইয়া, সেটা হচ্ছে যে এটা কি পোলার নাকি নন পোলার সেই জিনিসটার উপর ডিপেন্ড করে। এই জিনিসটা যে নন পোলার নাকি পোলার তার উপর ভিত্তি করে ওর ঝামেলাটা হবে আমাদের। তো আসো এখন এই লাইনটা দেখো, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এখান থেকে অনেক কিছু মনে নাও রাখতে চাও, আমি জাস্ট তোমাকে বলবো জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো যে তোমার ডিফারেন্ট জৈব যৌগ যদি থাকে, যেমন দেখো অ্যালডিহাইড মূলক থাকে, অ্যামিনো মূলক থাকে, অ্যালকোহল থাকে, কার্বক্সিলিক থাকে, তাহলে এই ক্ষেত্রে কার ইটা বেশি হবে কার ইটা কম হবে এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা যে কে কত পোলার, কে কত নন পোলার, কে অধিশোষক দ্বারা কত বেশি অধিশোষিত হবে, কে কম অধিশোষিত হবে, সেটা এখানে সিকোয়েন্সে দেওয়া আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি লিখে দিই এটা, এই সিকোয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখবা, এটা মাস্ট মনে রাখবা। ওকে, এটা মাস্ট মনে রাখবা। তারপর আসো তাহলে আমরা সচল দশা, স্থির দশা, ক্রোমাটোগ্রাফি প্রকারভেদ সম্বন্ধে খুবই ডিটেলসে জানতে পেরেছি। এখন আমরা ক্রোমাটোগ্রাফি ব্যবহার সম্বন্ধে একটু জেনে নিই যে আমরা কোথায় ক্রোমাটোগ্রাফিটা ব্যবহার করতে পারি। মেইন প্রিন্সিপালসগুলো সবকিছু শিখলাম।
সো দেখো ফার্স্ট অফ অল আমরা একটু আগে বলে আসছি সেটা কি, যে ক্রোমাটোগ্রাফি আমরা কখন ইউজ করি ভাইয়া, খুবই স্বল্প পরিমাণ স্যাম্পল আলাদা করার জন্য। তো স্বল্প পরিমাণ স্যাম্পল বলতে আমরা আসলে জৈব যৌগটাকে বোঝাই, যে দেখো জৈব যৌগের মিশ্রণ হতে তার উপাদান পৃথক করার জন্য, জৈব যৌগের মিশ্রণ হতে তার উপাদান পৃথকীকরণ। সো উপাদান পৃথকীকরণ করবা, সাথে সাথে কি এটাকে বিশোধনও করবা, মানে একসাথে আলাদাও করবা, সাথে সাথে পিউরিফিকেশনও করবা। এই যে দেখো তোমাকে বলছিলাম না, জৈব যৌগের যে বিভিন্ন কার্যকরী মূলকের ভিত্তিতে তার অধিশোষণ ডিফারেন্ট হয়, এই সিকোয়েন্সটাকে কাজে লাগাই আমরা এটাকে পৃথক করতে পারি। তারপর দেখো আমাদের এছাড়া আমরা কি করতে পারি, এছাড়া আমরা করতে পারি অজানা জৈব যৌগের শনাক্তকরণ। মনে করো তোমার কাছে একটা অজানা জৈব যৌগ আছে, তুমি জানো না যে এটা কোন জৈব যৌগ, এটা কি তোমার অ্যালডিহাইড নাকি এটা কিটোন নাকি তোমার কার্বক্সিলিক অ্যাসিড নাকি অ্যালকোহল, তুমি জানো না। তো যখন তুমি জানো না তখন তুমি একে কিভাবে পৃথক করো, তুমি মনে করো আগে থেকে একটা স্যাম্পল প্রিপেয়ার করা আছে যে অ্যালকোহল এতটুকু দূরত্ব যায়, অ্যালডিহাইড এতটুকু দূরত্ব যায়। সো এরকম যদি তুমি জানা থাকে যে তোমার কোনটা কত দূর যায়, তখন তোমার এই টাইপের মেথড ইউজ করা যায়। সো আমরা কি করতে পারি, দেখো জৈব যৌগকে শনাক্তকরণ করার জন্য এটা ইউজ করতে পারি। এরপর আসো জানা জৈব যৌগের উপস্থিতি ও পরিমাণ। দেখো এখন দেখো তুমি একটা জিনিস জানো যে এটা অ্যালকোহল বা এটা অ্যালডিহাইড, এটা তুমি জানো। এখন সেটা কতটুকু পরিমাণে আছে সে সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারো তুমি। এই তিনটাই মূলত মেন, যে পৃথকীকরণ করতে পারো, বিশোধন করতে পারো, শনাক্তকরণ করতে পারো, পরিমাণ নির্ণয় করতে পারো। এই চারটে হচ্ছে মেইন প্রিন্সিপাল। এর বাইরে এগুলো হচ্ছে শিল্প কারখানায় ইউজ। শিল্প কারখানায় আমরা কোথায় ইউজ করি, গবেষণাগারে কোথায় ইউজ করি, সেগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে যে গবেষণাগারে আমরা কি ইউজ করি, গবেষণাগারে ইউজ করতে পারি, শিল্প কারখানায় কাঁচামাল উৎপাদন এবং পণ্যের মান নির্মাণ, মানে শিল্প কারখানায় ইউজ করতে পারো, গবেষণাগারে ইউজ করতে পারো। এর বাইরে পরিবেশ দূষণের জন্য দায়ী এবং প্রাকৃতিক জাত অ্যামোনিয়া এগুলো বের করতে পারো। মূলত এই কাজটাই মেইন, মনে রাখবে এই চারটা কাজ করা যায়। আর কোথায় কোথায় করতে পারো, ইন্ডাস্ট্রিতে করতে পারো, রিসার্চে করতে পারো, এই জাস্ট এগুলাই বলা। তো একটু আগে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই যে ক্রোমাটোগ্রাফির ব্যবহার নিয়ে। সো এখন আমরা আলোচনা করবো দেখো ক্রোমাটোগ্রাফি প্রকারভেদ কয় ধরনের হতে পারে। সো দেখো ক্রোমাটোগ্রাফিতে আমরা ডিফারেন্ট ভাবে ভাগ করতে পারি। যেমন এখানে আমরা ভাগ করছি কিভাবে, এখানে আমরা স্থির দশাটাকে ফোকাস ধরে ভাগ করছি। যেমন দেখো তুমি যদি স্থির দশা অনুযায়ী চিন্তা করো এবং ভৌত ধর্মটাকেও চিন্তা করো, দেখো তোমার স্থির দশা যখন কঠিন হবে তখন তোমার ক্রোমাটোগ্রাফি এক ধরনের, তোমার স্থির দশা যদি তরল হয় তখন তোমার ক্রোমাটোগ্রাফি আরেক ধরনের। সো স্থির দশার ভিত্তিতে ক্রোমাটোগ্রাফি দুই ধরনের হয়, একটা হচ্ছে লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। সো তরল কঠিন আর গ্যাস কঠিন ক্রোমাটোগ্রাফি। এই দেখো এলসি মানে এলএসসি মানে কি লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি, আর টিএলসি মানে হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আলটিমেটলি গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি বলা যায়, কারণ তোমার এখানে তোমার কি হয়, তোমার মূলত সলিড যে অ্যালুমিনার লেয়ার থাকে বা থিন লেয়ারটা থাকে এর উপর থেকে তোরা চলাচল করতে পারে। সো এর কারণে এটাকে বলা হয় তোমার গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। সো এক্সাম্পলগুলো মনে রাখবে, এখান থেকে তোমার মূলত এক্সাম্পলগুলো লাগবে, যে কলাম ক্রোমাটোগ্রাফি হচ্ছে তরল কঠিন তোমার ক্রোমাটোগ্রাফির উদাহরণ, আর পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি যেটা সেটা হচ্ছে গ্যাস সলিডের উদাহরণ। এরপর দেখো স্থির দশা যদি তোমার তরল হয় তখন তোমার ক্রোমাটোগ্রাফি কয় ধরনের হবে, তখন তোমার দুই ধরনের হয়। একটা হচ্ছে কি তরল ক্রোমাটোগ্রাফি বা লিকুইড ক্রোমাটোগ্রাফি, যেটা হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি, আর এটা হচ্ছে গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি, যেটাকে আমরা নরমালি গ্যাস ক্রোমাটোগ্রাফি বলে থাকি বা জিএলসিও বলতে পারো তুমি, কোনো সমস্যা নেই। এটা গেল আমাদের ভৌত দশার ভিত্তিতে ভাগ করা। এরপর আসো আমরা যদি এর যে কি বলা হয় দ্রাব্যতা ধর্ম এবং অধিশোষণ ধর্ম, এই দুইটা ভৌত ধর্মকে বেসিস করে করি তাহলে আগের করা যায়। তো এখান থেকে তুমি জাস্ট দেখে নাও, এই যে আমরা চারটা ক্রোমাটোগ্রাফি কথা বললাম, কলাম ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, এর মধ্যে কার স্থির দশার কার চলমান দশাটা কি হয়, তোমার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা ছক, যে এখানে কার স্থির অ্যান্ড কার চলমান দশা কোনটা কি হয়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমার জানতে হবে যে তোমার কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যমটা কি হয়, কঠিন, আর সচল মাধ্যমটা কি হয়, তরল। তোমার পেপার ক্রোমাটোগ্রাফিতে কি হয়, স্থির মাধ্যমটা কঠিন হয় অ্যান্ড এটা তরল হয়। সো স্থির আর চলমান বা সচল দশা অ্যান্ড স্থির দশা, এই দুটো জিনিস তোমার এখান থেকে জেনে রাখা ইম্পর্টেন্ট। তো এখন আসো আমরা এখন প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফিকে একটু ডিটেলসে আলোচনা করবো। সো ফার্স্টে দেখো তোমাকে এখানে কি বলা হয়েছে, ফার্স্টে তোমাকে বলা হয়েছে কলাম ক্রোমাটোগ্রাফিটা। সো কলাম ক্রোমাটোগ্রাফি কিভাবে করা হয় আমি সেটা তোমাকে চিত্রের মাধ্যমে দেখানোর ট্রাই করছি, বাট আমরা একটু ডিটেলসে দেখার ট্রাই করবো। মনে করো তোমার কাছে একটা কালার আছে, আমরা একটা স্যাম্পল ধরে ওটা নিয়ে আগাবো এখানে, ওকে। সো মনে করো ফার্স্টে কি আমরা কলাম ক্রোমাটোগ্রাফি করবো। এখন কলাম ক্রোমাটোগ্রাফি আমরা জানি যে একটা কলাম ক্রিয়েট করা হয়। সো এখানে দুইটা জিনিস থাকে, আমার ফার্স্টে কি হয়, আমার স্থির দশা, দেখো আমরা পুরোটা ডিটেলসে আলোচনা করবো। তো তোমার স্থির দশা থাকবে একজন, আরেকটা থাকবে সচল দশা। স্থির দশা, সচল দশা বা চলমান দশা, এই দুইটা জিনিস থাকবে এখানে, ওকে। আর এই দুইটা আলোচনার আগে তোমাকে আমি একটা বলে নিই যে কলাম প্রিপারেশনটা তুমি কিভাবে করবা সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সো ফার্স্টে আসো আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করবো যে কলাম কিভাবে প্রিপেয়ার করবো আমরা। সো ফার্স্টে করা হয় কি, দেখো একটা এই যে বুলেটের মতো দেখতে একটা ফানেল নেওয়া হয়।
এখানে মূলত এই কলাম হিসেবে বিহেভ করবে আমার, অ্যান্ড কলামটা মূলত স্থির দশা ক্রিয়েট করবে। তুমি ফার্স্টে করবা কি, তুমি ফার্স্টে ডিফারেন্ট টাইপের সলিউট অ্যান্ড সলভেন্ট অ্যাড করবা। তোমার এখানে স্থির দশা হিসেবে কি ইউজ করা হয় কলাম ক্রোমাটোগ্রাফিতে, তোমার মনে করো Al2O3 ইউজ করা হয়, অথবা তোমার ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয়। মূলত তোমার এগুলোকে আমরা স্থির দশা হিসেবে ইউজ করি। আর চলমান দশা হিসেবে কি ইউজ করা হয়, চলমান দশা হিসেবে আমরা ইউজ করি জৈব দ্রাবক। আমাদের যে জৈব দ্রাবকগুলো সেগুলোকে আমরা চলমান দশা হিসেবে ইউজ করে থাকি। সো এই যে একটা হচ্ছে স্থির দশা, চলমান দশা আমরা বুঝতে পারলাম কোনটা কি হিসেবে ইউজ করি। এখন আসো আমরা কলাম প্রিপেয়ার করি, এদেরকে ইউজ করে আমরা এখন কলামটাকে প্রিপেয়ার করব। তাহলে ভাই কলাম প্রিপারেশন কিভাবে করা হয়, ফার্স্টে করা হয় কি দেখো, তোমার এখানে এই যে ফানেলটা নেওয়া হয়, ফানেলটা নেওয়ার পরে এর মধ্যে ফার্স্টে আমাদের যে স্থির দশা সেটাকে আমরা অ্যাড করি। মনে করো স্থির দশাটা হচ্ছে কি আমাদের সলিউটটা, ওগুলোকে আমরা অ্যাড করবো। তো চাইলে আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা দেখাতে পারি, তিনটা চিত্র রেখে তোমাদেরকে দেখাই দিই। এটা যে মনে করো এই হচ্ছে আমার একটা ফানেল, ওকে, এই হচ্ছে আমার মনে করো সেই ফানেলটা। তোটা ভালো চিত্র হবে না যদিও, বাট আই গেস বুঝতে পারবা। সেই মনে করো আমাদের ফানেলটা, এটাকে আমরা আরও দুইটা নিয়ে নিই। সেই হচ্ছে আমাদের সেই ফানেলটা, আরেকটা নিয়ে নিই। হ্যাঁ, তো আমরা ফার্স্টে স্যাম্পল প্রিপারেশন করি, চলো। সো এই হচ্ছে আমাদের তিনটা ফানেল। সো একটু ছোটো করে নিই তাহলে বুঝতে পার ইজি হবে। সেই তিনটা ফানেল নিলাম। ফার্স্টে তুমি করবা কি, ফানেলের মধ্যে আমাদের সলিউটটাকে অ্যাড করবা। ফার্স্টে কি করো, তুমি স্থির মাধ্যম মনে করো এই যে অ্যালুমিনা, এই অ্যালুমিনাগুলোকে অ্যাড করতেছো, বা আমাদের যে স্থির দশা যারা তাদেরকে তুমি অ্যাড করলা। এরা হচ্ছে কি আমাদের স্থির দশা যারা তাদেরকে তুমি অ্যাড করলা। অ্যান্ড এদেরকে অ্যাড করার পরে তুমি করলা কি, ফানেলটা নিয়ে, আচ্ছা আমি একটু বলে দিই, ফার্স্টে তোমার ফানেলটা আছে, আমি একটু উল্টাই ফেলাইছি, আগে ফানেলটাকে না তারপর স্থির দশাটা পরে অ্যাড করি, তাহলে ভালো বুঝতে পারবা। সো মনে করো এই হচ্ছে আমাদের ফানেল। ফার্স্টে তুমি ফানেলটা নিলা, দেন ফানেলটাকে নিয়ে তুমি কি করলা, দেন তুমি সেকেন্ডে এর মধ্যে তোমাদের যে কি বলে স্থির মাধ্যম সেটাকে অ্যাড করলা। স্থির মাধ্যমটা অ্যাড করার পর দেন তুমি করবা কি, এর মধ্যে আমাদের সচল দশা সেটাকে ঢাইলা দিবা। সো এখন তুমি করলা কি, এখন তুমি এর মধ্যে সচল দশাটাকে ঢাইলা দিলা। তো এই যে হচ্ছে আমাদের মনে করো জৈব দ্রাবকটা তুমি দিয়ে দিলা, এই জৈব দ্রাবক আর এই জৈব দ্রাবকের মাঝে তোমার এই সচল দশাগুলো আছে, ওকে, জৈব দ্রাবক আর তোমার সচল দশা মাঝখানে আছে। মানে তুমি বলতে গেলে একটা ফিল্টারের মতো একটা মেকানিজম ক্রিয়েট করলো, বুঝতে পারছো? এটা কিছুটা কিন্তু একটা ফিল্টারের মতো মেকানিজম। যে তুমি কি করলা, একটা ফাঁকা ফানেল নিলা, ফার্স্টে ফাঁকা ফানেল নিয়ে তার মধ্যে ফার্স্টে স্থির দশাগুলো অ্যাড করলা। এখন যেহেতু স্থির দশা হিসেবে এরা কি, এটা কিন্তু সলিড। তুমি মনে আছে কিনা তোমাদের স্থির দশা অ্যালুমিনা বা ক্যালসিয়াম কার্বনেট এরা কিন্তু সলিড। সো সলিড ওরা তো আর মুভ করবে না, ওরা তো ওইখানেই থাকবে। সো এরা কিন্তু তোমার জাস্ট এই স্থির দশাটাই ক্রিয়েট করতেছে, বা আমাদের যে আগের উদাহরণে যে ট্র্যাকটা, আমাদের এই ট্র্যাকটা কিন্তু ওরা ক্রিয়েট করতেছে। সো ট্র্যাকটা ক্রিয়েট করার পর তুমি করলা কি, এর মধ্যে দ্রাবকটা ঢেলে দিলা। সো দ্রাবকটা যখন ঢেলে দিলা, দ্রাবকটা তোমার ফাঁকা জায়গাগুলোকে দখল করে ফেললো। এখন তোমার কলাম প্রিপেয়ার হয়ে গেল। এই ফার্স্টের তিনটা স্টেপ, এই তিনটা স্টেপ আমাদের কিসের জন্য করছিলাম আমরা, এই তিনটা স্টেপ আমরা করছি আমাদের কলাম প্রিপারেশন। সো দিস ইজ আওয়ার কলাম প্রিপারেশন। সো আমাদের কলাম প্রিপারেশন ডান, ওকে, আমাদের কলাম প্রিপারেশন কিন্তু এখন ডান। সো আমাদের কলাম প্রিপারেশন ডান হয়ে গেল। এখন তুমি কি করবা, এখন তুমি এর মধ্যে স্যাম্পল অ্যাড করবা। মনে করো তোমার নমুনাটা অ্যাড করবা। এই দেখো, এই যে এই কলামটা প্রিপেয়ার হয়ে গেল, আমরা তিনটা ধাপে কলাম প্রিপেয়ার করলাম। দেন আমরা আমাদের এক্সপেরিমেন্টের দিকে এখন আগাবো, আমরা কলাম ক্রোমাটোগ্রাফি করবো, এখন ওই দিকে আগাবো আমরা। সো কলাম প্রিপেয়ার করার পর কলামটাকে তুমি এক জায়গায় লোড করলা, এই যে এই স্ট্যান্ডের মধ্যে লোড করলা। দেন তুমি করলা কি, উপরে লোডেড নমুনা দিলে। দেখছো এই যে এই হচ্ছে তোমার কলামটা, এই পুরোটা কিন্তু তোমার কলামটা, একটু খেয়াল করে এখানে এই হচ্ছে তোমার পুরা কলামটা তুমি যেটা ক্রিয়েট করছো। এই যে তুমি ফার্স্টে স্থির মাধ্যম দিলা, তারপর উপর থেকে দ্রাবক ঢাইলা দিলা, তারপর তুমি এটাই করলা। তো তুমি এই যে লোডেড নমুনা দিলা, তুমি নমুনাটা দেওয়ার পর নমুনার উপরে তুমি আরেকটা চলমান দশা দিবা, বুঝতে পারছো? এই যে তোমার কলাম প্রিপেয়ার করার পর নমুনার উপরে তুমি চলমান দশাটা আরেকবার দিবা। সো আমি জাস্ট কালারটা বোঝানোর জন্য তোমাকে আরেকটা কালার দিয়েছি, ওকে। সো এখন এই যে কালারটা দিলাম, এখন মনে করি যে লোডেড নমুনার মধ্যে তোমার দুইটা কালার আছে, ওকে, নমুনার মধ্যে তোমার দুইটা কালার আছে, সেটা আমি লিখে দিই। মনে করো তোমার যে স্যাম্পল, মনে করো তোমার যে নমুনাটা, মনে করো তোমার নমুনাটা হচ্ছে একটা গ্রিন ডাই, তোমার নমুনাটা মনে করো একটা গ্রিন ডাই, ওকে। সো গ্রিন ডাই যদি হয়, এই গ্রিন ডাইয়ের মধ্যে তোমার দুইটা কালার আছে। গ্রিন ডাইয়ের মধ্যে তোমার কি আছে, দুইটা কালার আছে। মনে করো তোমার নমুনা হচ্ছে গ্রিন ডাই। এখন তোমার জানো গ্রিন কালার, দুইটা কালারের কম্বিনেশন, একটা হচ্ছে কি ব্লু, একটা হচ্ছে ইয়েলো। ব্লু আর ইয়েলোর কম্বিনেশন হচ্ছে আমার এই গ্রিন ডাইটা, ওকে। সো এই গ্রিন ডাই ব্লু আর ইয়েলোর কম্বিনেশন, সো এর বেসিসেও আলাদা হবে, ওকে। সো আমরা এদেরকে আলাদা করবো, ব্লু আর ইয়েলোকে আলাদা করার ট্রাই করবো। বা মনে করো এরকম, আমি জাস্ট ইজিভাবে বোঝানোর জন্য তোমাকে দুইটা নিলাম, ছবিতে অনেকগুলো মাধ্যম আছে, সো এগুলোকে আমরা পরে বসে ট্রাই করবো একটু। তো তুমি করলা কি, লোডেড নমুনা নিলা, নমুনার উপরে তুমি আবার চলমান দশা দিলা। তো চলমান দশার কাজটা কি বলো তো, চলমান দশা তো অলওয়েজ উপর থেকে নিচের দিকে চলমান থাকবে। সো এই যে চলমান দশাটা, এটা কি অলওয়েজ উপর থেকে নিচের দিকে মুভ করবে, ওরা কিন্তু এদিকে মুভ করবে। সো ওরা যখন উপর থেকে নিচের দিকে মুভ করবে, ওদের মুভমেন্টের সাথে সাথে লোডের যে নমুনাটা থাকবে, নমুনাটাও কিন্তু মুভ করার ট্রাই করবে। সো এখানেই তোমার মেইন খেলাটা হবে, যে দেখো তোমার এখানে তোমার বুঝতে হবে যে সচল দশা নিশ্চল দশা কার মধ্যে কে তোমার
স্থির, কে তোমার চলমান হবে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যেমন দেখো আমি যদি তোমাকে বলি যে তোমার যে লোডের নমুনাটা, তোমার নমুনার মধ্যে দেখো গ্রিন ডাই দুইটা আছে, ব্লু আর ইয়েলো ডাই। তোমার এদের মধ্যে কার পোলারিটি বেশি কার পোলারিটি কম এই জিনিসটা বুঝতে হবে। ফর এক্সাম্পল তোমাকে আমি এই উদাহরণটা দিয়ে দিই। মনে করো জাস্ট চিন্তা করো যে তোমার ইয়েলো যেটা সেটা হচ্ছে তোমার পোলার, এটা হচ্ছে তোমার একটা পোলার, আর ব্লু যেটা সেটা হচ্ছে তোমার নন পোলার। ওকে, ব্লুটা হচ্ছে তোমার নন পোলার। সো এখন তুমি যখন এই মাধ্যমটা ক্রিয়েট করলা, তখন তুমি করলা কি, এখানে দেখো তোমার যে সচল মাধ্যমটা, তুমি করলা কি সচল যে দশাটা সেটাকে তুমি পোলার করে দিলা। সো মনে করো তোমার যে সচল দশা জৈব দ্রাবক, কলাম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে তুমি যদি জৈব দ্রাবক এটাকে তুমি যদি হাইলি পোলার করে দাও, এটাকে তুমি যদি হাইলি পোলার একটা দ্রাবক ইউজ করো, তখন কি হবে তুমি চিন্তা করো, এটা হচ্ছে তোমার হাইলি পোলার। সেটা যদি তোমার হাইলি পোলার হয় তখন এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তখন তোমার মনে করো তুমি তোমার যে নমুনাটা ওটা কিন্তু টাইনে নিয়ে যাবে। জিনিসটা বুঝতে পারতেছি আমরা, যে মনে করো এখানে মূলত প্রিন্সিপালটা কি হিসেবে কাজ করতেছে। তুমি ফার্স্টে কলাম প্রিপেয়ার করলা, কলাম প্রিপেয়ার পর্যন্ত আমরা আই গেস বুঝতে পেরেছি সবাই। কলাম প্রিপেয়ার করার পর তুমি কলামটাকে লোড দিলা, এর উপরে তুমি তোমার যে নমুনাটা সেটাকে লোড দিবা। লোড দেওয়ার পর তুমি করবা কি, এই নমুনার উপরে আরেকবার সচল দশা যেটা তোমাদের সচল দশা যেটা সেটাকে আরেকবার দিবা। সচল দশা দেওয়ার পর কি, সচল দশা তো উপর থেকে নিচের দিকে জার্নি করবে অলওয়েজ। উপর থেকে নিচের দিকে যখনই জার্নি করবে তখন ওর সাথে তোমার যে নমুনার একটা যে কোনো একটা পার্টের ইন্টারাকশন হবে। যেমন এখানে নমুনার পার্ট হচ্ছে দুইটা, গ্রিন যে কালারটা সেই গ্রিন কালারটার মধ্যে ব্লু কালারও আছে, ইয়েলো কালারও আছে। এখন তোমার যে সচল যে দশাটা ইউজ করছো তার সাথে কার ইন্টারাকশন হবে সেটা তোমাকে বুঝতে হবে। যেমন দেখো তুমি এখানে যদি বলি যে সচল দশাটা হচ্ছে হাইলি পোলার, আর তোমার যে নমুনার মধ্যে দুইটা আলাদা, যাদেরকে আলাদা করবা ব্লু অ্যান্ড ইয়েলো, এদের মধ্যে তোমার পোলারকে, এদের মধ্যে পোলার হচ্ছে ইয়েলোটা পোলার। তাহলে আমরা জানি কি আমাদের যে পোলার ইন্টারাকশন করে, এটা আমরা সবাই জানি যে পোলার দ্রব্য পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। সো এদের মধ্যে একটা ইন্টারাকশন হয়, পোলার আর পোলারের মধ্যে, আর নন পোলারের মধ্যে ইন্টারাকশন হয়। সো তোমার এই যে জৈব দ্রাবক যে সচল মাধ্যমটাকে তুমি ইউজ করছো সেটা তোমার ইয়েলো ডাইটাকে টেনে নিচের দিকে নিয়ে যাবে। আর তোমার যেটা ব্লু ডাই সেটা তো নন পোলার, তার সাথে তো তোমার জৈব দ্রাবকের কোনো ইন্টারাকশন হবে না, সে তোমার উপরের লেয়ারেই পড়ে থাকবে। যেমন দেখো এই যে তুমি যখন এদেরকে আলাদা করার ট্রাই করছো, খেয়াল করছো এই যে তোমার এটা কিন্তু আলাদা হয়ে গেছে, সচল মাধ্যম ওর মতোই আছে। দেখো এখানে তোমার এই দেখো তোমার এখানে কি হলো, দুইজন কিন্তু আলাদা হয়ে গেছে। খেয়াল করছো এখানে তোমার এই যে দুইজন আলাদা হয়ে গেছে, এটা মনে করো ফার্স্ট একটা ডাই, এটা মনে করো সেকেন্ড একটা ডাই। সো এরা দেখছে এরা কিন্তু আলাদা হয়ে গেছে। সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে তোমার কিন্তু এরা আলাদা হয়ে গেছে। সো বুঝতে পারছি আমরা এখানে মূলত যে জিনিসটা আমার এখানে বেশি ইফেক্ট ফেলছে, পোলারিটির থেকেও বেশি যে জিনিসটা ইফেক্ট ফেলছে সেটাকে বলা হয় আমাদের অ্যাডজর্পশন। এখন আসলে অ্যাডজর্পশন কিভাবে কাজ করছে এখানে সেটা আমরা বুঝে নিই, যে অ্যাডজর্পশন কিভাবে কাজ করে। সো এখন দেখো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে কলাম ক্রোমাটোগ্রাফির মেইন প্রিন্সিপালটা কি, অ্যাডজর্পশনের উপর ভিত্তি করে কাজ করে। তো তোমরা বলতে পারো ভাইয়া এখানে অ্যাডজর্পশন কোথায় ইউজ হলো, আপনি তো পুরো জায়গাটাই পোলার ইন্টারাকশনের মাধ্যমে কাটিয়ে দিলেন। জিনিসটা দেখো তোমার এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো যে দ্রাবকটার কাজ কি, দ্রাবকটা অনেক পোলার ছিল বা হাইলি পোলার ছিল, হাইলি পোলার থাকার কারণে এই দুইটি উপাদানের মধ্যে যার পোলারিটি বেশি ছিল তাকে নিয়ে নিচের দিকে নেমে গেছে। তাহলে তাকে নিয়ে যে নিচের দিকে নামবে, তাহলে ভাই এখানে তো একটা ফ্লো আছে, এখানে একটা ফ্লো হচ্ছে না, তাহলে এই ফ্লোতে মনে করেন আপনার ইয়েলো নেমে গেল পোলার ইন্টারাকশনের ফলে, বাট এই যে ব্লু তারও তো কিছুটা দূরত্ব অতিক্রম করা উচিত, কারণ একটা ফ্লো পাচ্ছে। ব্লুটাকে আটকায় রাখে কে এখানে, ব্লুটাকে আটকায় রাখে এই অ্যাডজর্পশন ফোর্সটা। এখানে হয় কি দেখো তুমি যখনই এই যে আমাদের এই কলাম প্রিপারেশনটা কেন বুঝিয়েছি তোমাকে, কলাম প্রিপারেশনের সময় তুমি এখানে কি নিয়েছিলে দেখো তো, এই যে Al2O3 নিয়েছিলে মনে আছে, এই যে Al2O3 এটা মূলত এই সারফেসটাকে ক্রিয়েট করে, অ্যান্ড এই সারফেসের উপরে তোমার যে ব্লু ডাইটা মনে করো এভাবে লেগে থাকে, মূলত সারফেসের উপরে ডাইটা এভাবে লেগে থাকে। বুঝা গেছে আমাদের এই জিনিসটাকে আমরা মূলত অ্যাডজর্পশন ফোর্স হিসেবে ইউজ করি। এটা মনে করো আমাদের যে অ্যালুমিনা বা আমাদের যে লেয়ারটা কলামটা, অ্যান্ড কলামের উপরে এই যে ডাইটা লেগে থাকে, এখানে একটা ফোর্স কাজ করে, এই ফোর্সটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি কোহেসিভ ফোর্স। ওকে, এটাকে আমরা কোহেসিভ ফোর্স বলি, এটা তোমরা ফিজিক্সে গেলে ডিটেলস জানবো। আপাতত জেনে রাখো একটা ফোর্স আছে নাম কোহেসিভ ফোর্স। এই কোহেসিভ ফোর্সের কারণে মানে কি দুইটা ভিন্নধর্মী পদার্থের মধ্যে যে ফোর্সটা কাজ করে, এই কোহেসিভ ফোর্সের কারণে তোমার যে জিনিসটা মুভ করবে না, মনে করো যে মুভ করবে না, মনে করো ইয়েলোটা মুভ করবে বাট ব্লুটা মুভ করবে না, ব্লুটা যে মুভ করবে না এটা তুমি এনশিওর করবা কিভাবে, তুমি এটা এনশিওর করবা যে এই যে কোহেসিভ ফোর্সের মাধ্যমে তুমি যে স্থির দশাটা নিবা, এই স্থির দশার সাথে একজন লেগে থাকবে। সো পুরো জিনিসটা আরেকবার আমি একটু রিপিট করার ট্রাই করি, যে কলাম ক্রোমাটোগ্রাফি এখানে আমরা মূলত অ্যাডজর্পশনটাকে ইউজ করি, এবং এখানে আমরা কি করি ভাইয়া, আমরা দুইটা জিনিসের প্রিন্সিপালকে ইউজ করি একসাথে। ফার্স্ট অফ অল হচ্ছে
আমি মনে করেন একটা ডাইকে আলাদা করব, আমার স্যাম্পল হচ্ছে মনে করেন গ্রিন ডাইকে আলাদা করব। তো গ্রিন ডাইয়ের মধ্যে কে আছে, ব্লু আছে আর ইয়েলো আছে, ব্লু আর ইয়েলোকে আমি আলাদা করব। সো ব্লু আর ইয়েলোকে আলাদা করার ক্ষেত্রে আমি দেখলাম যে ব্লুটা যেটা সেটা হচ্ছে নন পোলার আর ইয়েলোটা হচ্ছে পোলার। সো আমি করলাম কি, আচ্ছা চিন্তা করলাম, আচ্ছা একজন পোলার একজন নন পোলার, তাহলে আমি একটা কাজ করতে পারি, তো যে পোলার তার সাথে যদি আমি পোলার দ্রাবক দিই তাহলে তো সে পোলার দ্রাবকের সাথে ধুয়ে চলে যাবে। সো ওই কাজটাই করলাম, আমি করলাম কি দ্রাবক চুজ করার ক্ষেত্রে কানিং ভাবে একটা পোলার দ্রাবক চুজ করলাম। সো কি হলো, আমার যে ইয়েলো ডাইটা সে কিন্তু পোলারের সাথে ঘুরে ফিরে চলে গেল। এন্ড তাহলে কি হলো ভাই, আপনি যদি একজনকে মুভ করেন আরেকজনকে তো আপনার স্থির রাখতে হবে। সো আরেকজন কে আছে আমার এখানে, ব্লু ডাই। সো ব্লু ডাইটা হচ্ছে নন পোলার। সো নন পোলারের ক্ষেত্রে তোমার কি করতে হবে, নন পোলার ইন্টারাকশনস করতে হবে। সো এই নন পোলার ইন্টারাকশনটা কিভাবে হয়, এখানে এই যে কোহেসিভ ফোর্স আছে একটা, এই কোহেসিভ ফোর্সের মাধ্যমে এই যে আপনার যে ডাইটা, আপনার যে ইয়েলো যে ডাইটা বা আপনার যে ব্লু ডাইটা, সেই ব্লু ডাইটার সাথে আপনার যে অ্যালুমিনার যে কোহেসিভ ফোর্স, এটাকে অ্যাডজর্পশন আকারে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে কি হলো দেখো, এই যে দুইজন আলাদা হয়ে গেল, দেখতে পাচ্ছি দুইজন আলাদা হয়ে গেছে। এখন তুমি কি করবে, নিজে তোমার স্টপ কর্ক আছে, এই স্টপ কর্ক খুলে আস্তে আস্তে তুমি লেয়ার বাই লেয়ার আলাদা আলাদা করে নিয়ে নেবা। এভাবে আমরা কলাম ক্রোমাটোগ্রাফিটা ইউজ করি। মূলত আমাদের যে এটা আমরা কোথায় ইউজ করি সেটা একটু বলে দিই। আমরা এটার মেইন ইউজটা আমাদের সেল প্রিপারেশনের ক্ষেত্রে করা হয়। সো আসো আমরা আরো কিছু দেখে নিই প্রয়োগ, এটার প্রয়োগটা কোথায় কোথায় হতে পারে আমাদের। ফার্স্ট অফ অল দেখো, একাধিক জৈব দ্রাবকের পৃথকীকরণ বা বিশোধীকরণের ক্ষেত্রে হতে পারে। সেটা হচ্ছে যে একাধিক জৈব দ্রাবক থাকে, মনে করো অনেকগুলো জৈব দ্রাবক আছে, একটা পোলারিটি বেশি, একটা পোলারিটি কম, একটা অ্যাডজর্পশন বেশি, একটা অ্যাডজর্পশন কম, তখন তুমি এই বেসিসটাকে ইউজ করতে পারবা বিশোধনের ক্ষেত্রে বা পৃথকীকরণের ক্ষেত্রে। তারপর কি, অপদ্রব্য হতে বিশুদ্ধ আকারে পৃথক করা। তুমি যদি অপদ্রব্য থেকে বিশুদ্ধ আকারে পৃথক করতে চাও তখন তোমার এই মেথডটা ইউজ করতে পারো। তারপর দেখো, প্রাকৃতিক নমুনা, যেমন গাছের পাতা থেকে নির্যাস, এই যে গাছের পাতা থেকে নির্যাস পৃথকীকরণ বা বিশোধন, এই কাজে তোমার মূলত এটা ব্যবহার করে। মনে রাখবে, পাতা থেকে তুমি যখনই নির্যাস ক্রিয়েট করবা তখনই তোমার এই মেথডটা ইউজ করা লাগতে পারে। এটা সব থেকে আগে ডেভেলপ হওয়া একটা মেথড। এরপরে দেখো, সমগোত্রীয় যে জৈব যৌগ আছে, সমগোত্রীয় জৈব যৌগের পৃথকীকরণ, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখবা যে তোমার সমগোত্রীয় জৈব দ্রাবক যারা আছে এদেরকে তুমি যদি পৃথক করতে চাও, যাদের গোত্র এক, তখন তোমার এই মেথডটা ইউজ করতে হবে। আরেকটা লাস্টটা এটা সবাই জানো যে জৈব নমুনার যে উপস্থিতি আর অনুপস্থিতি, এগুলো আমরা এখান থেকে বের করতে পারি। সো এই হচ্ছে এগুলো একটু মনে রাখবে, মাঝে মাঝে এগুলো পরীক্ষায় আসে সিকিউ আকারে, তখন এগুলো লিখতে বলা হতে পারে আমাদের। আচ্ছা, এখন দেখো পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সো পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিটা কি আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এখন আমরা সেকেন্ড আরেকটা ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করবো, থিন লেয়ারের ক্ষেত্রে মনে রাখবা, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মেইন প্রিন্সিপালটা হচ্ছে সেই সেম, অধিশোষণ। এখানেও আমাদের অধিশোষণের বেসিসেই কাজ করবে, বাট এখানে অধিশোষণটা কিছুটা ডিফারেন্ট হবে একটু। ওকে, এখানে আমরা কি অধিশোষণের বেসিসেই কাজ করব, বাট এখানে আমরা অধিশোষণটা করবো কোথায়, আমাদের একটা থিন লেয়ার তৈরি করবো, আমরা একটা থিন লেয়ার ক্রিয়েট করবো। তো এই থিন লেয়ারটা আমরা কিভাবে ক্রিয়েট করি সেটা দেখো। আগের বার কলাম ক্রোমাটোগ্রাফিতে কি করছিলাম আমরা, মনে আছে আমাদের? আগের বার যে কলাম ক্রোমাটোগ্রাফিটা করছিলাম আমরা, সেখানে কিন্তু আমরা একটা জিনিস কাজ করছিলাম, সেটা হচ্ছে একটা সচল কলাম তৈরি করছিলাম যেখান থেকে আবার দ্রাবকরা মুভ করতে পারে। বাট এবার আমরা ওই জিনিসটা করবো না, একটা কাজ করো, পাতলা স্তরটা আগে আমরা একটু আমাদের যে পেপার ক্রোমাটোগ্রাফি এটা বুঝে আসে, যদি পেপারটা বুঝো তাহলে পাতলা স্তরটা খুব ইজিলি বুঝতে পারবা। তো আসলে পেপার ক্রোমাটোগ্রাফিটা আমরা একটু আগে আলোচনা করি। সো পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কি, এক্ষেত্রে আমাদের সেম স্থির মাধ্যম আছে আর একটা হচ্ছে গতিশীল মাধ্যম আছে। সো এই জিনিসটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। তুমি যদি কলাম আর পেপারটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি থিন লেয়ার একদম ডাল ভাতের মতো ইজিলি বুঝে যাবে। সো আমাদের ফার্স্ট অফ অল পেপার ক্রোমাটোগ্রাফিটা নিয়ে একটু দেখি। সো পেপার ক্রোমাটোগ্রাফি, সো তুমি দেখো পেপার ক্রোমাটোগ্রাফি আমাদের ফার্স্টেই বুঝতে হবে যে সচল মাধ্যম নিশ্চল মাধ্যমকে। সো পেপার, এখানে আমরা কোন পেপারটা ইউজ করি, কোনো নর্মাল পেপার ইউজ করি না, আমরা এখানে কিন্তু সেলুলোজ ফাইবার ইউজ করি। আমাদের এখানে সেলুলোজ ফাইবার পেপার যেটা, সেটা ইউজ করি। ওকে, সো আমাদের কি কি ফাইবার ইউজ করি, সেলুলোজ ফাইবার পেপার, এটাকে আমরা ইউজ করি এখানে। অ্যান্ড এই যে তোমার সেলুলোজ ফাইবার পেপার, এই সেলুলোজ ফাইবার পেপারের মধ্যে আমাদের কি আছে সেটা বুঝতে হবে। সেলুলোজ ফাইবার পেপারের মধ্যে সেলুলোজ আছে, অ্যান্ড সেলুলোজে কিন্তু অনেকগুলো ওয়েজ ফাংশনাল গ্রুপ থাকে, তোমাদের মনে আছে এটা আই গেস। সো আমি আর এটার স্ট্রাকচার আঁকলাম না, বাট তুমি একটু বুঝে নাও যে তোমার সেলুলোজের মধ্যে অনেকগুলো তোমার ওয়েজ ফাংশনাল গ্রুপ আছে। তো তোমার সেলুলোজের মধ্যে যদি অনেকগুলো ফাংশনাল গ্রুপ থাকে, এটা কি পোলার হবে না নন পোলার হবে? একটু তাহলে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা চিন্তা করো তো, এটা কি পোলার হবে নাকি নন পোলার হবে ভাইয়া? এটা তাহলে অবশ্যই আপনার কি হবে, এটা অবশ্যই আপনার একটা পোলার সারফেস হবে। সো এটা একটা পোলার সারফেস ক্রিয়েট করে। সো বুঝতে পারছি আমরা, এটা একটা পোলার সারফেস কিন্তু। সো আমরা বলতে পারি সেলুলোজ ফাইবার যেটা, সেটা একটা
পোলার সারফেস তৈরি করবে। অ্যান্ড আমাদের যে এই যে এত আলোচনা, এই আলোচনা আমরা তো একটু আগে বলে আসি যে পেপার ক্রোমাটোগ্রাফিতে আমাদের স্থির মাধ্যম বা স্থির দশা হিসেবে কোনটা ইউজ করা হয়? আমাদের যে স্থির দশা সেটা কে তৈরি করে ভাইয়া? সবার মনে আছে আই গেস? স্থির দশাটা আমাদের যে পেপার বা সেলুলোজ ফাইবার যেটা, সেটাই আমাদের কি, সেটাই আমাদের কিন্তু স্থির দশাটা তৈরি করে। তাহলে ভাইয়া এই যে আপনার স্থির দশা তৈরি করলো কে? সেলুলোজ ফাইবার। সেলুলোজ ফাইবার যদি স্থির দশা তৈরি করে তাহলে আপনার স্থির দশাটা এখানে কি বলেন তো? এখানে কিন্তু আপনার স্থির দশাটা পোলার। এখন তোমাদেরকে আছে একটু কোশ্চেন, একটু আগে কলাম ক্রোমাটোগ্রাফি পড়ে আসছো, কলাম ক্রোমাটোগ্রাফিতে পোলার কে ছিল বলো তো? কলাম ক্রোমাটোগ্রাফিতে কিন্তু আমার যে দ্রাবক ছিল সে ছিল পোলার, আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে স্থির দশা সে কিন্তু পোলার। তাহলে স্থির দশা যদি পোলার হয়, একটু ভিডিওটা পজ করে চিন্তা করো যে পেপার ক্রোমাটোগ্রাফিতে আমার স্থির দশাটা যদি পোলার হয়, আমাদের মানে চলমান দশাটা সেটা কি হওয়া উচিত? একটু চিন্তা করো, সেটা কি পোলার হওয়া উচিত নাকি নন পোলার হওয়া উচিত? আমি লিখে দাও, তখন তোমরা একটু চিন্তা করে বলো। বুঝতে পারছো তাইলে যে ভাইয়া যদি আপনার স্থির দশাটা পোলার হয় তাহলে আপনার মানে চলমান দশাটা, স্থির দশাটা যদি আপনার পোলার হয় তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনার এই যে চলমান দশা যেটা, চলমান দশাটা আপনার কি হবে? দুইবার স্থির লিখে ফেলছি। তাহলে ভাইয়া আপনার যে চলমান দশাটা সেটা আপনার কি হবে? সেটা আপনার হবে নন পোলার। ওকে, নন পোলার। অ্যান্ড ওই আগের কথাই কিন্তু যে আমাদের চলমান দশা হিসেবে আমরা কি ইউজ করি? জৈব দ্রাবক ইউজ করি। সব জায়গায় কিন্তু সেম, জৈব দ্রাবকটাই সব জায়গায় আমরা চলমান দশা হিসেবে ইউজ করি। অ্যান্ড জৈব দ্রাবকটা কোন টাইপের হবে? সেটা নন পোলার টাইপের হবে। আই গেস আমি এতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কলাম ক্রোমাটোগ্রাফি আর পেপার ক্রোমাটোগ্রাফি ডিফারেন্সটা কি। কলাম ক্রোমাটোগ্রাফিতে আমাদের দ্রাবকটা পোলার অ্যান্ড কলামটা নন পোলার, আর এখানে উল্টা, এখানে আমাদের যে মেইন যে সারফেসটা, স্থির দশাটা, সেটা পোলার এবং দ্রাবকটা নন পোলার। এতটুকু বুঝতে পারলে তুমি পেপার ক্রোমাটোগ্রাফির ম্যাক্সিমাম জিনিস বুঝে গিয়েছো। এখন দেখো তাহলে একটা আলোচনা করি এখানে আমরা। বলা হয়েছে কি পেপার ক্রোমাটোগ্রাফি হলো বন্টন শ্রেণীর একটা ক্রোমাটোগ্রাফি। সো কলামের সাথে আরেকটা ডিফারেন্স কি, কলামটা কিসের উপর বেসিসে কাজ করছিল? কলামটা কাজ করছিল অ্যাডজর্পশনের বেসিসে, আর পেপারটা কাজ করবে কি বন্টনের বেসিসে। বন্টনের বেসিসে কিভাবে কাজ করবে? জাস্ট দ্রাবকের উপর ভিত্তি করে। যে তোমার দুইটা দ্রাবক আছে, মনে করো তোমার এরকম যে তোমার কাছে দুইটা দ্রাবক আছে, তোমার দুইটা দ্রাবক কি মনে করো, একটা হচ্ছে দ্রাবক 1 আর একটা হচ্ছে তোমার দ্রাবক 2। দ্রাবক 1 আর দ্রাবক 2, এই যে দ্রাবক 1 আর দ্রাবক 2, এই দ্রাবক 1 দ্রাবক 2 এর মধ্যে একটা তোমার দ্রব আছে। এখন এই দ্রবটা তোমার 1 নম্বরে কতটুকু যাবে আর 2 নম্বরে কতটুকু যাবে, এর যে বন্টনটা হবে, দ্রবের যে বন্টনটা হবে, সেটাকে বেসিস করে আমরা মূলত আমাদের এই পেপার ক্রোমাটোগ্রাফিটাকে ফাংশন করে থাকি। ওকে, অ্যান্ড এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে পেপারটা কি, এটা সেলুলোজ ফাইবার তৈরি করা হয়। এখানে একটা কথা বলা আছে দেখো যে হোয়াইটম্যান ফিল্টার একটা পেপার, এই পেপারটা অল্প পরিমাণ পানি শোষণ করে, সো এটা ইউজ করি আমরা। কারণ দেখো তোমার যদি পেপারটা বেশি পরিমাণ পানি অ্যাবজর্ব করে তখন হবে কি ওর মধ্যে সেলুলোজ স্ট্রাকচারটা ভেঙে যেতে পারে। মনে রাখবা যে হোয়াইটম্যান ফিল্টার পেপার ইউজ করার সুবিধাটা কি, সেটা হচ্ছে তুমি যদি নর্মাল টিস্যু পেপারও ইউজ করো, টিস্যু পেপারও কিন্তু সেলুলোজের তৈরি, বাট টিস্যু পেপারের মধ্যে তোমার পানি যখন বেশি পরিমাণে ঢুকে যায় না, ওটা কিন্তু পানি অনেক পরিমাণে অ্যাবজর্ব করতে পারে, তখন তোমার হয় কি সেলুলোজ স্ট্রাকচারটা ভেঙে যেতে পারে। এর কারণে আমরা ফিল্টার পেপারগুলো ইউজ করি যাতে পানি শোষণ কম হয় অ্যান্ড ওদের যে সেলুলোজের স্ট্রাকচারটা ওটাকে বজায় রাখতে পারে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে দুইটা দ্রাবক ইউজ করি, যে একটু পরে বলা আছে যে দ্রাবক কয়টা ইউজ করি আমরা দুইটা মিশ্রণীয় দ্রাবক ইউজ করি। সেখানে কি হয়, স্থির মাধ্যম রূপে আমরা পানি এবং সচল মাধ্যম রূপে জৈব দ্রাবককে ইউজ করতে পারি। ওই আগের কথা আবার বলে দিলাম, আমাদের সচল মাধ্যম, স্থির মাধ্যম, এগুলা বলা আছে এখানে। আর এখানে আরএফ এর একটা জিনিস আছে, আরএফটা কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। যে এটা দেখো রিটার্ডেশন ফোর্স, রিটার্ডেশন ফোর্সটা কি এটা আমরা একটু পরে বোঝাচ্ছি। এই দেখো এখানে আমরা একটা পেপার ক্রোমাটোগ্রাফি করে দেখানোর ট্রাই করছি। সো ফার্স্টে আমরা কি করলাম দেখো, আমরা এখানে বোঝানোর ট্রাই করি, একটু পুরো সিচুয়েশনটাকে এখানে ব্যাখ্যা করার ট্রাই করবো আমরা একটু। সো ওই একই কথাবার্তা যে আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের ফিল্টার পেপার। সো দিস ইজ আওয়ার ফিল্টার পেপার। পেপারটা নিলাম, পেপারটা আমার কি স্থির মাধ্যম। ওকে, পেপারটা আমার স্থির মাধ্যম, এটা স্থির মাধ্যম হিসেবে কাজ করতেছে। এখানে এই যে ডটগুলা কি, ডটগুলো হচ্ছে আমার স্যাম্পল। সো এই যে ডটগুলো, এগুলো হচ্ছে আমার কি স্যাম্পল। ওকে, এগুলো হচ্ছে আমার স্যাম্পল, ডিফারেন্ট স্যাম্পল, এদেরকে আমরা আলাদা করবো। ওকে, সো এই যে স্যাম্পল, এদেরকে আমরা আলাদা করবো, বা মনে করো স্যাম্পল চারটা এক জায়গায় আছে। এখন তুমি করবা কি, এদেরকে নিচে পানি দিলা, দেখো এদেরকে নিচে পানি দিলা, বা এটা হচ্ছে জৈব দ্রাবক। মনে করো এটা হচ্ছে আমাদের জৈব দ্রাবক। দ্রাবক পানি হতে পারে, যে কোনো ডিশ হতে পারে, ওটা আমরা ওই কনসেপ্টে গেলাম না, যে কাকে ইউজ করা, মেকানিজমে গেলাম না, আমরা জাস্ট প্রিন্সিপালগুলো দেখবো আমরা। দ্রাবক অ্যাড করলা, এখন যখন তুমি দ্রাবক অ্যাড করলা, দ্রাবক মুভ করা শুরু করছে, কিন্তু খেয়াল করছো দ্রাবক মুভ করা শুরু করছে। দেখো এই যে পেপারটা একটু কালারফুল হয়ে যাচ্ছে না, মানে ডার্ক কালার হয়েছে, মানে পানিটাকে অ্যাবজর্ব করে উপরের দিকে যাচ্ছে। যখনই পানিটা দেখো উপরের দিকে ভাস্কুলার ফোর্সের কারণে উপরের দিকে যাচ্ছে, যখনই আমার পানি উপরের দিকে মুভ করছে, সো
H2O মুভমেন্ট, পানি তোমার উপরের দিকে মুভ করতেছে। যখনই পানিটা আমার উপরের দিকে মুভ করতেছে তখনই পানির সাথে সাথে কিন্তু এই উপাদানগুলো জার্নি করতেছে। উপাদানগুলো জার্নি করতে করতে দেখো একজন অনেক উপরে গেল, একজন কম উপরে গেল, একজন নর্মাল দূরত্বে গেল। এই জিনিসটাকে আরেকটু বোঝার ট্রাই করে দেখো, যে মনে করো এই হচ্ছে তোমার পেপারটা, এই হচ্ছে তোমার পেপারটা, ওকে, এই হচ্ছে তোমার পেপার। সো এই পেপারে আমরা কি করলাম, আমরা একটা ডটেড লাইন দিলাম, মনে করো এই লাইনটা আমরা দিলাম পেপারে, আমরা একটা এরকম লাইন দিলাম। এই লাইনের মধ্যে আমরা স্যাম্পলটাকে নিলাম, এই হচ্ছে আমাদের স্যাম্পলটা, ওকে। সো আবার আমি বলে দিই, সেটা হচ্ছে পুরোটা আমাদের পেপারটা, পেপারে আমি একটা মার্কিং করলাম, এই মার্কিংয়ে আমাদের স্যাম্পলটা এখানে লোড করবো আমরা এখানে স্যাম্পলটাকে লোড করলাম। স্যাম্পলটাকে লোড করার পর নিচ থেকে আমরা পানির ফ্লো দিলাম, আমরা কি করলাম, নিচ থেকে পানির ফ্লো দিলাম। সো এই বরাবর আমাদের, এই বরাবর কি হচ্ছে, আমাদের ওয়াটার মুভমেন্ট হচ্ছে, এই বরাবর আমাদের H2O মুভমেন্ট। পানি মনে করো আমাদের এই বরাবর বা দ্রাবকটা এই বরাবর মুভ করতেছে। সো পানি যখন মুভ করে, পানি মনে করো তোমার এই পর্যন্ত আসলো, পানি কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আমাদের পানিটা আসছে। সো এই লেয়ার পর্যন্ত আমাদের কি আসলো, দেখো পানি আমাদের এই পর্যন্ত উঠলো। এখন হচ্ছে পানি যে এত দূর উঠলো, পানির সাথে কোনটা কত দূর উঠলো, এই যে দ্রবটা, এর মধ্যে মনে করো আমি তিনটা কালার পেলাম, এর মধ্যে আমি তিনটা জিনিস পেলাম। মনে করো গ্রিন একটা, সে এতটুকু গেছে, আমার ব্রাউন কালারটা সে তোমার এত দূর গিয়েছে, তোমার মনে করো আরেকটা কালার আছে ব্লু কালার, ব্লুটা তোমার এত দূর গিয়েছে। সো কে কত দূর মুভমেন্ট করলো এটাকে তুমি এখানে ট্র্যাক করবা। এখন কথা হচ্ছে এই মুভমেন্টটা কেন হচ্ছে ভাই, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সো খেয়াল করো, আমরা একটু আগে বলেছিলাম, এখানে আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে আমাদের জৈব দ্রাবকের উপর ডিপেন্ড করবে আমাদের কে পোলার কে নন পোলার। সো আসো আরেকটু বোঝানোর ট্রাই করি আমরা এখানে। সো জানি এটা একটু কমপ্লিকেটেড টপিক একটা, সো অনেকে আমাদের বুঝতে কনফিউশন হচ্ছে। সো আমরা ট্রাই করবো পুরো জিনিসটাকে আরো ভাস্টলি বোঝার জন্য। সো ভাস্টলি বোঝার জন্য আমরা আমাদের আগের উদাহরণটাকে ব্যাক করাই। আসো আমরা আমাদের আগে যে একটা উদাহরণ ছিল মনে আছে, সেটা কি ছিল, আমাদের গ্রিন ডাইয়ের উদাহরণটাকে আমরা এখানে ব্যাক করবো। সো মনে করো তোমার কাছে আবার সেই গ্রিন ডাই আসলো, ওকে, আবার সেই গ্রিন ডাই। গ্রিন ডাইয়ের মধ্যে আমাদের কে কে আছে বলো, আমাদের ইয়েলো ছিল আর ব্লু ছিল। এখানে তোমাদের মনে আছে ইয়েলোটা কিন্তু পোলার ছিল আর ব্লুটা কি ছিল, নন পোলার বা কম পোলার ছিল। এখন বলো তো আমার সারফেসটা কি, আমার যে সেলুলোজ সারফেসটা কিন্তু পোলার। এখানে মনে আছে তোমাদের সারফেসটা কিন্তু পোলার। তো সারফেস পোলার হওয়ার কারণে তোমার ইয়েলো ডাইটা কিন্তু সারফেসের সাথে একটা ভালো বন্ড করে থাকবে পোলার ইন্টারাকশনের কারণে। এর ফলে ব্লুটা কিন্তু বা ইয়েলো ডাইটা কিন্তু অতটা মুভ করবে না। অন দ্য আদার হ্যান্ড ব্লুটা কিন্তু নন পোলার হওয়ার কারণে সারফেসের সাথে কিন্তু ওর কোনো ইন্টারাকশন নাই। সো পানির স্রোতের সাথে কিন্তু ও এমনিতেই ভেসে যাবে। সো এভাবে যে ডিফারেন্সটা হলো, এটাই হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি। যেমন দেখো এই যে তোমার এটা হচ্ছে তুমি স্যাম্পল নিলা, তুমি এখানে এটা কি তোমার, এটা হচ্ছে তোমার স্যাম্পল, এই তুমি স্যাম্পলটা নিলা বা স্যাম্পল মিক্সটাকে নিলা, স্যাম্পল মিক্স, এই স্যাম্পল মিক্সটাকে যখন তুমি নিলা তখন তুমি দেখলা তিনটা উপাদান পেলা। এই উপাদানটা মনে করো তোমার এক্স দূরত্ব গেল, বা এক্স, এই দূরত্ব মনে করো x1, এটা গেল তোমার x2, আর এই যে এটা গেল তোমার x3। তো তিনজন এক্স দূরত্বে গেল। এন্ড তোমার এই যে পানি যেটা, সেটা তোমার ওয়াই দূরত্বে গেল। ওয়াই হচ্ছে আমাদের কি, দ্রাবক। আচ্ছা এই যে এখানে দেখো এই যে দ্রাবকটা, সো দ্রাবকটা হচ্ছে ওয়াই। সো কথা হচ্ছে ওইটাই যে দ্রাবকটা ওয়াই, ও কিন্তু সব থেকে বেশি মুভ করছে। অ্যান্ড তোমার দ্রবটা x1 x2 x3 তিনটা ডিফারেন্ট ভাবে মুভ করছে। এই যে তোমার মুভমেন্টের যে এই ফ্রিকোয়েন্সিটা, কে কতটুকু মুভ করলো, এটার বেসিসে আমরা বুঝতে পারি যে কার কতটুকু অধিশোষণ বা কার কতটুকু বন্টন হয়েছে। অ্যান্ড এই জিনিসটাকে আমরা বলি আরএফ। এইটাকে আমরা রিটেনশন ফোর্স বা আরএফ নামে নামকরণ করি। মনে রাখবে এই যে ওয়াটার কি মুভ করতেছে না, ওয়াটার কিন্তু মুভ করতেছে। সো ও কিন্তু অন্যদের মুভ করতে সাহায্য করতেছে। সো এখানে ওয়াটারের জন্য যে ফোর্সটা, সেটাকে বলা হয় প্রোপেলিং ফোর্স। এটাকে বলা হয় প্রোপেলিং ফোর্স। মনে রাখবে ওয়াটারের জন্য আমাদের প্রোপেলিং ফোর্স আছে একটা। প্রোপেলিং ফোর্সটা কি সবাইকে মুভ করে নিয়ে যাচ্ছে। সো প্রোপেলিং ফোর্স সেখানে কিন্তু আরএফ এর মানটা অনেক বেশি। আরেকটা আছে এখানে রিটেনশন ফোর্স, এটা হচ্ছে এই যেখানে লেখা আছে দেখো, এই যে রিটেনডেন্ট ফোর্স। রিটেনডেন্ট ফোর্স যেটা, সেটা কিন্তু আমাদের আরএফ নামে চিন্তা করা। সো এই যে দুইটা, এটা রিটেনশন ফোর্স আর একটা হচ্ছে আমাদের ইটা। সো এখানে রিটেনশন ফোর্সটাকে লিখে দিই আমি। সো আরএফ এ পরে আসতেছে। সো দেখো একটা হচ্ছে রিটেনশন ফোর্স। সো প্রোপেলিং ফোর্সটা কি, প্রোপেলিং ফোর্সটা হচ্ছে তোমার মুভমেন্ট করাতে সাহায্য করে এমন ফোর্স। আর রিটেনশন ফোর্স মানে কি, মুভমেন্টটাকে প্রতিহত করে এমন একটা ফোর্স। সো এটা কার উপর ভিত্তি করবে ভাইয়া, যেহেতু আমার সারফেসটা পোলার, সারফেস পোলার। সো এখানে যদি আপনি দ্রবটা পোলার হয়, আপনার যে এই যে গ্রিন ডাইয়ের মধ্যে ইয়েলো অ্যান্ড ব্লু আছে, যে পোলার সে সারফেসের সাথে লেগে থাকবে আর যে নন পোলার সে ধুয়ে চলে যাবে। সো এইভাবে আমরা ভাগ করতে পারি। বুঝতে পারছি আমরা, এই জিনিসটা হচ্ছে আমাদের আরএফ এর মেইন কাহিনীটা। তো আই গেস আমরা আরএফ এর কাহিনীটা বুঝতে পারছি যে আরএফ এর মান কিভাবে আসে আমাদের এখানে।
আচ্ছা, এখন দেখো আরএফ এর বৈশিষ্ট্যটা এখানে আরো ভালোভাবে বোঝানোর ট্রাই করা হয়েছে যে আরএফ এর বৈশিষ্ট্য কি। যেমন মনে করো এখানে তোমার মূল বিন্দু, এই হচ্ছে তোমার মূল বিন্দু, এখানে আরো ভালোভাবে বুঝবা, এই হচ্ছে মূল বিন্দু। সো মূল বিন্দুতে তুমি একটা স্যাম্পল নিয়েছিলা, মনে করো তুমি এই স্যাম্পলটাকে নিয়েছিলে এখানে, এই স্যাম্পলটাকে তুমি যখন পানির প্রবাহ দিলা, দ্রাবক দিলা, দ্রাবকটা দেখো, দ্রাবকটা মুভ করছে 10 সেন্টিমিটার, দ্রাবকটা 10 সেন্টিমিটার মুভ করছে, সেখানে তোমার এটা তুমি এই স্যাম্পল থেকে 3টা কালার পেলা। তুমি স্যাম্পলটাকে কি কি পেলা দেখো, স্যাম্পলটা থেকে তুমি 3টা কালার পেলা। সেই 3টা কালার কি কি দেখো, 3টা কালার হচ্ছে ভাইয়া তোমার একটা লাল পেলা, নীল পেলা, বেগুনি পেলা, 3টা কালার পেলা। সো এই যে তুমি 3টা কালার পেলা, এই 3টা কালারের আরএফ ভ্যালু কত হবে? ফার্স্টে দেখো আমি যদি বেগুনির জন্য লিখি, আমি যদি জাস্ট 3টার জন্য লিখি যে বেগুনির জন্য, তাহলে বেগুনির জন্য আমাদের আরএফটা কত হবে? বেগুনির জন্য আরএফটা হবে দ্রব কতটুকু আছে, দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আরএফটা আমি তাহলে এটাও লিখে দিই যে আরএফ ইজ ইকুয়াল টু কি হয়, আরএফটা হয় আমার দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর একটা হচ্ছে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সো বেগুনের জন্য দ্রব কর্তৃক কতটুকু গেছে দেখো, বেগুনের জন্য আমাদের দ্রব কর্তৃক কতটুকু গেছে, সেটা গেছে আমাদের 8। সো 8 ডিভাইড বাই 10, এক্ষেত্রে ভ্যালুটা কত আসে? 0.8 আসে। নীলের জন্য কতটুকু আছে দেখো, নীলের জন্য কতটুকু আছে, নীলটা গেছে 6 সেন্টিমিটার, তো 6 বাই 10 এটা কতটুকু? 0.6। আর দেখো লালের জন্য কতটুকু গেছে, লালের জন্য তোমার দেখলা 2 সেন্টিমিটার, সো 2 বাই 10 0.2। সো বুঝতে পারছি, এভাবে তুমি আরএফ এর ভ্যালু বের করে তুমি বুঝতে পারবে, যার ক্ষেত্রে আরএফ এর ভ্যালু বেশি তার ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে ও অনেক দূরত্ব গেছে, আর যার ক্ষেত্রে আরএফ এর মান কম সে খুবই কম দূরত্ব গেছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি। তো দেখো আরএফ এর ক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে আরএফ এর ক্ষেত্রে, এগুলো একটু দেখে নেই। ফার্স্টে তোমার মনে রাখতে হবে এটা যে আরএফ এর কোনো একক নেই, আরএফ এর কিন্তু কোনো একক নেই, কারণ দুইটাই কিন্তু একই এককের ভাগ, একই এককের ভাগ গেলে কিন্তু আমরা এক্ষেত্রে বুঝতে পারি। এরপর কি দেখো, একটা যৌগের আরএফ এর সাথে অজানা যৌগের আরএফ তুলনা করলে যৌগকে শনাক্তকরণ করা যায়। তো যৌগ শনাক্তকরণ করার ক্ষেত্রে আরএফ এর ভ্যালুটা একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে, কারণ তুমি জানো কোন যৌগ কতটুকু ডিস্টেন্সে আসা যাওয়া করতে পারে। এরপরে দেখো যে তোমার পোলারিটির কাহিনী যেগুলো আছে, দ্রাবকে তোমার পোলারিটি যার বেশি তার পোলারিটি পরিবর্তনের কারণে কিন্তু এটা পরিবর্তিত হতে পারে। এন্ড কেন হতে পারে একটু আগে বলে রাখছি, যেমন সারফেসটা পোলার ভাইয়া, সারফেসটা হচ্ছে এখানে পোলার, তো সারফেস পোলার হওয়ার কারণে কারো যদি পোলারিটি বেশি হয় সে অবশ্যই সারফেসের সাথে লেগে থাকবে, আর কারো যদি পোলারিটি কম হয় সে সারফেস থেকে মুভ করে চলে যাওয়ার প্রবণতা বেশি দেখাবে। এরপরে দেখো এই আরএফ এর মানটা, এখানে দেখো আরএফ এর মান সবসময় 1 থেকে কম হয়। ওকে, আরএফ এর মান সবসময় 1 থেকে কম হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হিয়ার, এটা মনে রাখার ট্রাই করবো আমরা। বলবো আরএফ এর মান যেটা, আরএফ এর মান নর্মালি কত থেকে কত রেঞ্জের মধ্যে হয়, 0 থেকে 1 এর মধ্যে হয়। আরএফ এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়, 0-র নিচেও হয় না, 1 এর বেশিও হয় না, এই রেঞ্জটা মনে রাখার দরকার আমাদের। ওকে, সো কার্যপদ্ধতি দেওয়া আছে এখানে, আমরা একটু আগে দেখে আসছি যে কার্যপদ্ধতি কীভাবে কাজ করে। ফার্স্টে তুমি কী করবে, একটা পেপার নিবা, পেপারের উপর তুমি পেস্টের মতো একটা মার্কিং করবা, মার্কিং করার পর তুমি ওটা কী করবা, ওটা তুমি কাজ করবে ওইভাবেই করবা। সো এই কথাগুলো এখানে লেখা আছে, তুমি কীভাবে কাজ করবা না করবা এগুলো, সেগুলো আমরা জাস্ট একটু আগে আলোচনা করছি, জাস্ট দেখে নিলেই পারবা এখান থেকে। পেপার কভারটা কিছু সাবধানতা আছে, এগুলো আমাদের অবলম্বন করতে হবে। দেখো সাবধানতা কি কি দেখো, ফার্স্ট অফ অল সাবধানতা, পেপারটা তুমি যখন ঝুলাবা তখন যাতে সোজা থাকে সেটা মনে রাখতে হবে, কারণ পেপারটা যদি আঁকা বাঁকা হয় তখন তোমার মুভমেন্টও আঁকা বাঁকা হবে, তখন একটার সাথে আরেকটা কালার ক্ল্যাশ করতে পারে, একটার সাথে আরেকটা ক্ল্যাশ করে তখন তুমি আলাদা করতে পারবে না ঠিকভাবে। তারপর দেখো পেস্টের যে ফোঁটাটা তুমি দিবা, মানে যে স্যাম্পলের যে তুমি এটা দিলে, মনে আছে একটু আগে দেখো পেস্টের ফোঁটা বলতে কি, যে আমি যে এই যে একটা ডটেড লাইন দ্বারা মার্কিং করে এই যে পেস্টটাকে ফেললাম বা কোথায় আমি দিলাম, সেটা আমাদের দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যে এটা যাতে ছোট গোলাকার হয় সেটা মনে রাখতে হবে, এটা যাতে ছোট গোলাকার হয় এটা মনে রাখবা, কারণ বেশি বড় হয়ে গেলে বেশি জায়গা জুড়ে তোমার রান হবে, তখন একটার সাথে একটা ওভারল্যাপ করার পসিবিলিটি থাকে। এবার দেখো জৈব দ্রাবক যেন পেপারের সমস্ত স্থানে সমানভাবে বিস্তৃত থাকে সেটা খেয়াল রাখতে হবে, মানে হোমোজেনাস হতে হবে এক কথায়। আর লাস্টেটা কি, ক্রোমাটোগ্রাফের সাথে যেন আয়োডিনের স্পর্শ না লাগে। এই যে আমরা বুঝবো না যে আয়োডিন লাগলে কি হয়, আয়োডিনটা হচ্ছে এমন একটা পদার্থ যেটা তোমার পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে, এর কারণে আমরা যতদূর সম্ভব ট্রাই করি আয়োডিন থেকে দূরে রাখার। নর্মালি ল্যাবে আমাদের টিংচার আয়োডিন থাকে, এই টিংচার আয়োডিন থেকে আমরা এগুলো একটু দূরে রাখার ট্রাই করি। ওকে, তো এখন আমরা পেপার ক্রোমাটোগ্রাফি সম্বন্ধে আই গেস ডিটেলসে জানতে পারছি, এখন আমরা আবার আসো আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ব্যাক করি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি একটু আগে বলে আসছি যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা কি, একটা থিন পেস্টের লেয়ার তৈরি করা হয়, অ্যান্ড এই যে তুমি পেস্টের লেয়ারটা ক্রিয়েট করবা সেটা আমরা কার মাধ্যমে ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের যে স্থির দশা, যেটা আমাদের স্থির দশাটা আমাদের এই থিন লেয়ারটা হিসেবে কাজ করবে। তো সেটা নিয়ে একটু আলোচনা করি, যে স্থির দশা যেটা আমাদের হচ্ছে আমাদের Al2O3 or SiO2 or you can say magnesium carbonate
অর ক্যালসিয়াম কার্বনেট। তুমি এগুলো বা এদের সবার মিক্সচার দিয়েও তুমি থিন লেয়ারটা ক্রিয়েট করতে পারো, যে থিন লেয়ারটা তোমার স্থির দশা হিসেবে কাজ করবে। অ্যান্ড এরপরে দেখো এই থিন লেয়ারটা ক্রিয়েট করলা, এর উপর তোমার কি থাকবে, সচল দশা থাকবে। এর উপর তোমার যে চলমান দশা, এর উপর কি থাকবে, আমাদের যে চলমান দশাটা। সো এর উপর আমাদের চলমান দশা হিসেবে কে কাজ করে ভাইয়া? চলমান দশা হিসেবে আমরা আগের মতোই আমাদের যে জৈব দ্রাবক যারা বা সলভেন্ট, অর্গানিক সলভেন্ট বা দ্রাবক, তাদেরকে ইউজ করব। এটাই হচ্ছে আমাদের মেইন কথা বলা, যে আমরা কোনটাকে কি ইউজ করব। এখন এখানে কিছু আরো ইম্পর্টেন্ট কথা, সেগুলো একটু দেখে নিই আমরা। যে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি প্র্যাকটিক্যাল যে জৈব রসায়নের একটা পৃথকীকরণ পদ্ধতি, এটা আমরা অলরেডি জেনে আসছি যে ক্রোমাটোগ্রাফি কেন ইউজ করি আমরা। বাট এই জিনিস তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে কি, তোমার এই যে কাজ বা যা করতেছো এখানে কি হয়, স্থির দশা হিসেবে কাঁচ, অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের তৈরি পাতলা প্লেট ব্যবহার করা হয়। বুঝতে পারছি আমরা এটাকে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি কেন বলি, আমরা এটাকে একটা পাতলা স্তর ইউজ করি, সেটাকে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। অ্যান্ড এখানে দেখো পাতলা স্তরটা ক্রিয়েট করার পর এর উপর থেকে আমরা যে আমাদের দ্রাবকটা, সেই দ্রাবকগুলোকে মুভমেন্ট করার চেষ্টা করতে পারি। এখন এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেখানে বাইন্ডার ব্যবহার করা হয়। বাইন্ডারটা কি, বাইন্ডারটা হচ্ছে তোমার বাইন্ডিং এর ক্ষেত্রে যতটা হেল্প করবে। কারণ তোমরা জানো যে এই যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে এই যে তোমার Al2O3 SiO2 ম্যাগনেসিয়াম কার্বন, ক্যালসিয়াম কার্বন, এরা তোমার পোলার হিসেবে বিহেভ করতে পারে। এরা তোমার পোলার হিসেবে বিহেভ করতে পারে। সো এরা যখন পোলার হিসেবে বিহেভ করে, তখন পোলার তোমার যদি কোনো নমুনাটা মনে করো তোমার গ্রিন ডাইটাই নিলা, আবার গ্রিন ডাই নিলা, গ্রিন ডাইয়ের মধ্যে ইয়েলো আছে, ব্লু আছে, ইয়েলোটা হচ্ছে পোলার। এখন পোলার বাইন্ডিংটা যাতে ভালোভাবে হয়, এর জন্য বাইন্ডার ইউজ করা হয়। বাইন্ডার হিসেবে আমরা কাকে ইউজ করি দেখো, বাইন্ডার হিসেবে আমরা প্লাস্টার অফ প্যারিসকে ইউজ করা হয়, আবার আমাদের জিপসামকেও ইউজ করা হয়। এখন তোমাদের এইখানে ঝামেলাটা হবে কি, দেখো এদের সংকেত, এই দুটো সংকেত নিয়ে ঝামেলা হবে। আমি জানি সবারই এই দুটো সংকেত নিয়ে ঝামেলা হবে। সো আমি বলবো এই প্যারিস অফ প্লাস্টার আর জিপসাম, এদের দুইজনের সংকেতের মধ্যে যাতে না আউলে যাও তুমি। দেখো প্যারিস অফ প্লাস্টারের ক্ষেত্রে ক্যালসিয়াম সালফেট 2 অণু আর পানি হচ্ছে 1 অণু। জিপসামের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম সালফেট 1 অণু আর পানি হচ্ছে 2 অণু। এদের সংকেতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের মধ্যে প্যাচ লেগে যেতে পারে তোমার, যে নিচের কোনটি বাইন্ডার হিসেবে ব্যবহার বেশি হয়। ওকে, সো এই কথাগুলোই আমাদের মেইন কথা, যে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি তৈরি করাটা কিভাবে করা হয় সেটা আমরা বুঝলাম। এখন আসো আমরা এটার কার্যপদ্ধতি সময় জেনে নিই। সো ফার্স্ট অফ অল আমরা কি করবো, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি পেপার ক্রোমাটোগ্রাফির মতো পারবে, এটা পেপার ক্রোমাটোগ্রাফির মতোই কাজ করবে। তো যেহেতু কোনো ছবি নাই, আমি তোমাকে একটা ছবি হিসেবে আইকে দেখাই। এখানে আমরা একটা ছবি আইকে দেখাই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা কিভাবে কাজ করে। পেপার ক্রোমাটোগ্রাফিতে তো পেপার ছিল, পেপারটা তো অনেক মোটা ছিল। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা কিছুটা এরকম হবে, এই যে এরকম হবে একটা। সো আসো আমরা এটাকে চাইলে এক কাজ করি, এটাকে একটা কালার দিয়ে ফিল করে দিই। মনে করো এটা একটা গ্লাস। ওকে, সো এই যে কালারটা, এটা হচ্ছে কি তুমি একটা থিন লেয়ার তৈরি করলা। এটা হচ্ছে তুমি কি করলা, কাচের উপরে, খেয়াল করেন কি লিখতেছি, কাচের উপরে থিন লেয়ার। সো কাচের উপরে আমি একটা থিন লেয়ার ক্রিয়েট করলাম। অ্যান্ড কাচের উপরে তুমি যে থিন লেয়ারটা ক্রিয়েট করছো, এটা কারে দিয়ে ক্রিয়েট করছো তুমি, মনে করো তোমার অ্যালুমিনা প্লাস ক্যালসিয়াম কার্বনেট, এই দুইটা জিনিস থেকে তুমি কাচের উপর একটা খুবই পাতলা লেয়ার তৈরি করলা। এটা হচ্ছে তোমার সেই ট্র্যাকটা, যার উপর থেকে সবাই দৌড়াদৌড়ি করবে। এখন তুমি করলা কি, এই লেয়ারটা ক্রিয়েট করার পর একে একটা জায়গায় মার্কিং করলা। মনে করো এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, এই স্টার্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে। স্টার্ট পয়েন্ট মার্কিং করার পর তুমি করলা কি, এখানে স্যাম্পল অ্যাড করলা। তোমার এখানে মনে করো সেই কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি একটা অন্য কালার নিয়ে নেই। তো এখানে মনে করো তোমার এই যে হোয়াইট কালারটা নিয়ে নেই। মনে করো এখানে তোমার এই যে স্যাম্পলটা তুমি অ্যাড করলা, এই স্যাম্পলটা যোগ করলা, এই স্যাম্পলটা এখান থেকে মুভ করবে। এখন এই স্যাম্পলটা কতটুকু মুভ করবে, এটা আমাদের একটা কাহিনী। সো এখানে মনে করো স্যাম্পলটা ডিফারেন্ট ক্ষেত্রে মুভ করতে পারি। এই স্যাম্পলটাকে মনে করো আমরা ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি। মনে করো এটাই একটা হচ্ছে গ্রিন স্যাম্পলে ভাগ হলো, এটার একটা পার্ট তোমার মনে করো ব্রাউন স্যাম্পলে ভাগ হলো, আবার এটার আরেকটা পার্ট মনে করো এই ইয়েলো স্যাম্পলে ভাগ হলো। সেই যে তিনটা স্যাম্পলে ভাগ হলো, এই তিনটার তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো সেটার মাধ্যমে বের করতে পারবা। এখানে আবার আগের কথা, সেটা হচ্ছে কি যে ভাইয়া এখানে আপনার মনে করেন দ্রাবক মুভ করছে এই এতখানি, দ্রাবক আপনার এতখানি মুভ করছে, সেটা হচ্ছে ওয়াই পরিমাণ মুভ করছে। আর আপনার যে দ্রব্য যারা আছে, দ্রব্য কি মুভ করছে, মনে করেন এটা আপনার মুভ করছে সে ফর এক্সাম্পল x1, এটা আপনার মুভ করছে সে ফর এক্সাম্পল কতটুকু x2, এটা আপনার মুভ করছে সে ফর এক্সাম্পল কতটুকু x3। সো আপনি x1 বাই ওয়াই, x2 বাই ওয়াই, x3 বাই ওয়াই এর মাধ্যমে বের করতে পারেন। সো এই হচ্ছে আপনার পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। দেখছো জিনিসটা কিন্তু সেম। এটার মেইন মেকানিজমটা কার মতো বলো তো, এটার মেইন মেকানিজমটা কিন্তু পেপার ক্রোমাটোগ্রাফির মতো। বুঝতে পারছি আমরা যে আপনার যে আরএফ মানে পৃথকীকরণের যে পার্টটা, সেটা কিন্তু পেপার ক্রোমাটোগ্রাফির মতো। বাট এখানে যে মেকানিজমটা হয় সেটা কিন্তু পেপারের মতো না। কারণ পেপারে খেয়াল করো, পেপারে কি ছিল, সেলুলোজ পেপার ছিল। সেলুলোজ পেপার হওয়ার কারণে ওটা কিন্তু হাইলি পোলার ছিল। মনে আছে আমাদের, সেলুলোজ হওয়ার কারণে সেখানে কিন্তু অনেকগুলো ওয়েচ ছিল। ওয়েচের উপরে যে পানিটা ছিল, পানিটা ওখানে ওয়েচের সাথে একটা
লাইসিস ইন্টারাকশন করেছিল। সো এর কারণে কিন্তু ওই জায়গাটা খুবই বেশি সফিস্টিকেটেড ছিল। বাট এখানে কিন্তু অত বেশি পোলার পোলার ইন্টারাকশন হবে না, কারণ এখানে আছে অ্যালুমিনা আর ক্যালসিয়াম কার্বনেট, এরা সেলুলোজের মতো অতটা হাই পোলার না। সো এখানে আমাদের অ্যাডজর্পশনের কিছু কাহিনী চলে আসে, যে এখানে আপনার ওই যে একটু আগে কোহেসিভ ফোর্সটা বুঝিয়েছিলাম, সেই কোহেসিভ ফোর্সের ফলে এখানে কিছু কাহিনী হয়। সো আই গেস আমরা বুঝতে পারছি যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি মেইন কাজটাকে এটা তৈরি করা হয়, বা এদের যে দেখতে চিত্রটা দেখতে কিছুটা আপনার পেপারের মতো, বাট মেকানিজমটা কলামের মতো। এখন আসো আই গেস বুঝতে পারবা যে আমরা কি করলাম। ফার্স্ট আমরা কি করলাম, বড় একটা কাঁচ প্লেট নিলাম, এখানে মাপটাপ দিয়ে আসো, তো মাপটাপ মেনটেন করার দরকার নেই, তোমার জাস্ট তোমরা জেনে রাখো যে তুমি একটা কাঁচ নিলা, কাঁচের উপর তুমি কি করলা, খুবই পাতলা লেয়ারের অ্যালুমিনা এবং ক্যালসিয়াম কার্বনেট ইউজ করলা। এন্ড এটা যখন তুমি ইউজ করলা তখন তুমি করলা এটা কিছুক্ষণ শুকাতে দিলা, শুকানোর পর তোমার লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। লেয়ারটা ক্রিয়েট হওয়ার পর দেন আমরা কি করবো, লেয়ারটা ক্রিয়েট হওয়ার পর আমরা সেখানে এক ফোঁটা স্যাম্পল রাখবো। এই দেখো যে এক ফোঁটা স্যাম্পল বা খুবই কম পরিমাণে স্যাম্পল দিবা। কম পরিমাণে স্যাম্পল দেওয়ার পর এর মধ্যে থেকে তুমি যে সচল মাধ্যমটাকে মুভ করবে। সচল মাধ্যম হিসেবে তুমি ডিফারেন্ট জিনিস ইউজ করতে পারো। এটা কার উপর নির্ভর করে তোমার যে দ্রব্য যেটা যাকে তুমি আলাদা করবা তার ভৌত বৈশিষ্ট্যের উপর। তুমি হেক্সেন ইউজ করতে পারো, তুমি বেনজিন ইউজ করতে পারো, তুমি ক্লোরোফর্ম ইউজ করতে পারো, ইথানল অ্যাসিড ইউজ করতে পারো, মানে তুমি যে কোনো অর্গানিক কম্পাউন্ড এখানে ইউজ করতে পারো। অ্যান্ড এটা যখন তুমি ইউজ করবা তখন এদের সাথে সাথে আমার ওই দ্রব্যটা বা স্যাম্পলটা ডিফারেন্ট ডিস্টেন্সে মুভ করবে, তখন ওরা পৃথকীকরণ হয়ে যাবে। সো এটাই হচ্ছে মেইন কথা। আর বাইন্ডার সম্বন্ধে তো বলছি আমরা, এখানে একটা দেখো বাহক দ্রাবক প্লেটের উপর প্রান্তে দৌড়ালে প্লেটের ট্যাঙ্ক উঠিয়ে আনা হয়। সো জিনিসটা কি, ট্যাঙ্ক উঠে আনা জিনিসটা কি, যে তোমার যখন জেল রান বা তোমার যখন এই দৌড়াদৌড়ি শেষ, মনে করো অনেক দূর পৃথক হয়ে গেছে, হয় পৃথক যখন হয়ে গেছে তখন তুমি করবে আস্তে করে থিন লেয়ারটা উঠিয়ে নিয়ে আসবা। থিন লেয়ারটা আস্তে করে উঠিয়ে এনে দেন ওটাকে তুমি আবার গলালে কি হবে, আলাদা আলাদা হয়ে গেছে, তখন তুমি দেখে স্যাম্পলটাকে আলাদা করে নিবা। এটা হচ্ছে যে কিভাবে তুমি আলাদা করবা সেই মেথডটা বোঝানো হয়েছে। আর এর ব্যবহারটা দেখে নাও, ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। এটার ব্যবহার করা হয় কি, যে জৈব যৌগের মিশ্রণেতে উপাদান পৃথক করার সময় এটা ব্যবহার করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে তুমি দেখে কোথায় ইউজ করো। সো দেখো অ্যামিনো অ্যাসিড, লিপিড, স্টেরয়েড, উপক্ষার, টার্পিন এগুলোকে আলাদা করার জন্য মূলত এই মেথডটা ইউজ করি। সো আই গেস আমাদের এই জার্নিতে আমরা যে তিনটা তোমার দরকার সেগুলো সম্বন্ধে আলোচনা করার ট্রাই করেছি। এরপর দেখো আমাদের গুণগত বিশ্লেষণের গুরুত্ব কিছুটা। এখন আমরা জাস্ট অত বেশি ইম্পর্টেন্ট কথা না, এটা হচ্ছে জাস্ট আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়লাম, এটার গুরুত্বটা কতটুকু সেটা হচ্ছে দেখো আমরা গুণগত বিশ্লেষণকে দুইভাবে বিশ্লেষণ করতে পারি। সেটা কি, একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে বর্ণালীর মাধ্যমে। তুমি তো জানো বর্ণালীর মাধ্যমে কিভাবে আমরা বিশ্লেষণ করি, যে তোমার যে একটা পদার্থ থেকে একটা E=HF, এটা তোমরা সবাই জানো E=HF, যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো রশ্মি বিকিরণ করবে, সেটাকে আমরা কি hc/λ লিখতে পারি। এই যে আমাদের ল্যামডাটা, এই ল্যামডার ডিফারেন্ট মানের জন্য কি হয়, ডিফারেন্ট এনার্জি হয়। এটা আমরা বলতে পারি যে এই যে ল্যামডাটা তুমি লিখলা এটা কি E∝1/λ। সো তুমি কিন্তু এর মাধ্যমে বুঝতে পারো যে তরঙ্গ দৈর্ঘ্য দেখে, একটা লাল তরঙ্গ দৈর্ঘ্য, একটা বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য, কার এনার্জি বেশি কার এনার্জি কম, সেটা তুমি কিন্তু এটা দেখার মাধ্যমে বুঝতে পারবা। সো এটা বলেছে বর্ণালী বীক্ষণের মাধ্যমে তুমি জানতে পারো। আর একটা কি গুণগত বিশ্লেষণ, এটা হচ্ছে কি যে রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে। তো এই যে রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে তুমি যেটা করবা সেটা কিভাবে করতে পারো তুমি, সেটা হচ্ছে তোমার এই যে দ্রাব্যতার কনসেপ্ট যেগুলো আছে, তোমার এই যে দ্রাব্যতার কনসেপ্ট এন্ড তোমার যে আলাদা কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো বেসিসে তুমি এই কাজটা করতে পারো। যে একটা পোলারের মধ্যে পোলারের দ্রাব্যতা বেশি, অপোলারের মধ্যে অপোলারের দ্রাব্যতা বেশি, এই সব জিনিসগুলো মেনটেন করার মাধ্যমে তুমি এই জিনিসটাকে ম্যানেজ করতে পারো। ওকে, এখানে তোমার কিছু বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে তুমি বের করবে, সেটা কি দেখো, সেটা হচ্ছে যে ওষুধে ভেজাল, এই জিনিসগুলো খেয়াল করবে যে ওষুধে ভেজাল নির্ণয় করে। একটা ওষুধের মধ্যে কতটুকু মেডিসিন আছে, কতটুকু ভেজাল আছে সেটা নির্ণয় করতে পারবা। বাজারজাত খাদ্যদ্রব্যের মধ্যে যে ভেজাল আছে সেটা তুমি নির্ণয় করতে পারবা বিক্রিয়ার মাধ্যমে। তারপর এটা দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। তোমার যে ধাতব অ্যান্ড অম্লীয় যে মূলক আছে বা ক্ষারীয় মূলক আছে সেগুলোকে তুমি শনাক্তকরণ করতে পারবা, মানে তোমার সল্ট ডিটারমিনেশন, এক কথা বলতে গেলে সল্ট ডিটারমিনেশন এটা বলা হয়। তারপর তোমার দেখো যে ফাংশনাল গ্রুপ কে আছে, স্ট্রাকচার কি, সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারবা। সর্বোপরি কি বলা যায়, সর্বোপরি জৈব যৌগটিকে শনাক্তকরণ করার জন্য এটা তুমি ব্যবহার করতে পারবা। আর এরপরে এগুলো ওই একই কথাবার্তা, যে রোগ নির্ণয়, তারপর শস্যে পুষ্টিমান, এগুলো জাস্ট নর্মাল কথা, এগুলো থেকে কোশ্চেন আসে, জাস্ট তুমি একটু দেখে রাখতে পারো আমাদের জার্নিতে এটা। এরপর দেখো বর্ণালী বিশ্লেষণ ভিত্তিক গুণগত বিশ্লেষণ। বর্ণালীটা কি, এটা হচ্ছে তুমি জাস্ট ল্যামডা দেখার মাধ্যমে যখন তুমি অ্যানালাইসিস করবা। এটা তোমাদের অনেক আগে বলে এসেছি, আমরা এটার মধ্যে অনেক ডিটেলসে শিখছি এগুলোকে, যে আমাদের কি এরকম সূত্র আছে যে E=HF বা E= তোমার hc/λ, তারপর তোমার কি হয় 1/λ RH 1/n1² মাইনাস 1/n2² ইন্টু z²। এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রের মাধ্যমে আমরা ল্যামডা বের করতে পারি। সেই ল্যামডার মানের দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে কোন ক্ষেত্রে আমাদের
এনার্জিটা কতটুকু বেশি নাকি কম, কোনটা ক্ষতিকর কোনটা ভালো, এগুলো সম্বন্ধে জানতে পারি। সো ফার্স্ট অফ অল কি পারমাণবিক রেখা বর্ণালী বা যেটাকে নাছর বর্ণালী বলা হয়, তার মাধ্যমে আমরা কিন্তু মৌল শনাক্তকরণ করতে পারি। এটা কিন্তু আমরা আমাদের বর্ণালীর লেকচারে পড়ে আসি যে মৌল শনাক্তকরণ করার জন্য নাছর বর্ণালীগুলো ইউজ করা হয়। আর একটা কি আণবিক বর্ণালী, যেটা আণবিক বর্ণালী অধ্যয়ন করে আমরা যৌগের গঠন সম্বন্ধে জানতে পারি। সো পারমাণবিক বর্ণালী ফর পরমাণু বা মৌল, অ্যান্ড আণবিক বর্ণালী ফর অণু বা যৌগ। আর এখানে দেখো বর্ণালী মিতি কিছু কথাবার্তা বলা হয়েছে, যে তোমার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এনএমআর স্পেকট্রোস্কোপি, এগুলো আমরা ইউজ করে থাকি। সো এগুলা তোমাদের জন্য আমাদের যে তৃতীয় অধ্যায় তুমি এগুলো সম্বন্ধে একটা ভালো আইডিয়া পাবা। সো তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে সেকেন্ড পেপারের আমাদের যে পরিমাণগত রসায়নে আমাদের এটা আছে। ওকে, আমাদের যে সেকেন্ড পেপারের যে তৃতীয় অধ্যায়, সেখানে আমরা এই জিনিসগুলোকে নিয়ে ডিটেলস আর আলোচনা দেখাবো তোমাদেরকে। ওকে, সো আমরা তো অনেক দূর কথাবার্তা বললাম যে এই টপিকটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট ভাই, আমরা যে এতক্ষণ কথাবার্তা বললাম সেটা একটু আমরা আসো বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে দেখে নিই। বোর্ডে কোশ্চেন আসে, ডিফারেন্ট ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতে দেখা যায়। ফার্স্ট কোশ্চেনটা, ক্রোমাটোগ্রাফিতে নিম্নের উপাদানগুলো অধিশোষণের সঠিক ক্রম। মনে আছে এটা তোমাদেরকে আমি ক্লাস শুরুতে বলছিলাম যে তুমি সবকিছু ভুলে যাও, সিকোয়েন্সটা মনে রাখা লাগবে। তো সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্সটা হচ্ছে এটা, সি ডবল এস সব থেকে বেশি, তারপর ওএইচ, তারপর এনএইচও, তারপর সিএইচও। এটা হচ্ছে সিকোয়েন্সটা। এই সিকোয়েন্সটা আমাদের মুখস্থ রাখতে হবে যে কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম। বাট তুমি এভাবে মনে রাখতে পারো যে দেখো পোলারের ক্ষেত্রে তোমার অধিশোষণটা বেশি হয়, নন পোলারের ক্ষেত্রে একটু কম হয়। এভাবে মনে রাখতে পারো চাইলে এটা। পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর সঠিক মান কোনটা? তুই চিন্তা করে বলো তো আরএফ এর সঠিক মান কোনটা হবে? তোমাদের কিন্তু বলেছিলাম ভাই আরএফ এর মানের রেঞ্জটা কত হয়। আমাদের আরএফ এর যে মান সেটা রেঞ্জটা হয় আমাদের 0 থেকে 1। তো এখানে 0 থেকে 1 এর মধ্যে কোনটা আছে? এই তিনটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এটা 0.1 এর মানের থেকে বেশি। তো অ্যান্সার হবে 0.5। এটা আমার মানের রেঞ্জের মাঝখানে আছে। আরএফ এর মান দুইটা দূরত্বের অনুপাত, হ্যাঁ এটা তো ঠিক আছে, দুইটা দূরত্বের অনুপাত। কারণ কি এটা দ্রব্য বাই দ্রাবক। সর্বোচ্চ 1 সর্বনিম্ন 0 হতে পারে, হ্যাঁ এটাও কারেক্ট। আরএফ এর মান সর্বোচ্চ 1 হতে পারে, সর্বনিম্ন 0 হতে পারে। কারণ চিন্তা করো যে তোমার দ্রব্যটা যদি দ্রাবক যতখানি গেছে অতখানি যায়, তখন কি হবে? ওটার মান 1 হবে। তোমার দ্রব্যটা যদি একদমই মুভ না করে তাহলে 0 হবে। সো রেঞ্জ 0 থেকে 1, সেটাও কারেক্ট। দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, হ্যাঁ ভাই দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, কারণ এটা ডিপেন্ড করে তোমার দ্রাবকটা কি পোলার না নন পোলার। আমরা পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে দেখে আসছি যে পোলার হলে কি হয়, ওর মুভমেন্টটা খুবই স্লো হয়, আর নন পোলার হলে মুভমেন্টটা ফাস্ট হয়। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ডি। তিনটাই আমার এখানে কারেক্ট। সামনের দিকে আগে চলো। ক্রোমাটোগ্রাফির দশা কয়টা? এটা তো সবাই জানি, দুইটা দশা, একটা হচ্ছে স্থির দশা আর একটা হচ্ছে চলমান দশা। আরএফ এর মানের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? প্রযোজ্য দেখি, আরএফ এর মান 1 এর কম হয়, এটা তো কারেক্ট। লাস্টেরটা আগেই চোখে পড়ছে, এটা কারেক্ট। দ্রাবক কর্তৃক গঠিত দূরত্ব, দ্রাবক ও দ্রব্য কর্তৃক, এই দেখো সেখানে কিন্তু একটা প্যাচ লাগাইছে, তোমার মনে রাখবে কোনটা হবে। সো অলওয়েজ কিন্তু দ্রব্য আর দ্রাবকের অনুপাত হয়। আমাদের মনে আছে কিনা যে আরএফটা কি? আরএফটা যে আমরা করেছিলাম রিটেনশন ফ্যাক্টর, সেটা কি? সেটা ছিল এরকম যে দ্রব্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই আমার দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সো আমার অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে 1 নাম্বারটা, অবশ্যই এটা হবে না। তাহলে 1 আর 3, 1 আর 3 কোথায় আছে অপশনে? 1 আর 3 আছে বি নাম্বারে, এটা হবে আমার অ্যান্সার। অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট মিশ্রণ থেকে পৃথক করার জন্য সর্বোত্তম কোনটা? সো এটা একটু আগে আমাদের ক্লাসের মধ্যে আমরা পড়াইছি, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। তোমরা চাইলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা জানিয়ে দিতে পারো যে ভাইয়া এটার অ্যান্সারটা কি হবে। যে তোমরা কতটুকু শিখছো এই লেকচার থেকে সেটা আমরা এই অ্যান্সারের মাধ্যমে জানতে পারবো। সো নিজের অ্যান্সার দিবে এটাকে একটু আমাদের। নিচের কোন গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ইউজ করা হয়? মনে রাখবা যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে আমরা নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম এই তিনটাকে ব্যবহার করি। এই তিনটা ব্যবহৃত হয়, তো ব্যবহৃত হয় না কোনটা? অক্সিজেন। আর তোমাকে সেটাই ব্যবহার করেছে যে কোনটা ব্যবহার করা হয় না, অক্সিজেন ব্যবহার করা হয় না কখনো। নিচের কোনটি সাধারণত তরল ক্রোমাটোগ্রাফি? সো তরল ক্রোমাটোগ্রাফি বলছে। সো লিকুইড ক্রোমাটোগ্রাফি কোনটা? আমাদের যে পেপার ক্রোমাটোগ্রাফি সেটা হচ্ছে আমাদের লিকুইড ক্রোমাটোগ্রাফি। সো আসো আমরা একটা আমাদের থেকে দেখে আসি আবার, যে আমরা ছকে পড়ছিলাম কিন্তু দেখো প্রত্যেকটা এমসিকিউ আমাদের ছকে কিন্তু পড়ানো হয়েছে। তোমাকে বলছে তরল। সো তরল কোনটা হবে? এই যে এখানে দেখো আমাদের যে লিকুইড ক্রোমাটোগ্রাফি কোনটা? পেপার ক্রোমাটোগ্রাফি। সো শিওর হয়ে গেছি আমরা যে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি যেটা, সেটাই কিন্তু আমাদের এই এমসিকিউটার অ্যান্সার। সো আমরা বলছিলাম একটু আগেই যে আমাদের এটা অ্যান্সার কথা হবে পেপার ক্রোমাটোগ্রাফি। সো সামনে আগে আরেকটু দেখি, কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? এই যে একটু আগে আমাদের যে কি বলা হয় ক্রোমাটোগ্রাফির ব্যবহার, যেটা সেখানে কিন্তু বলা হয় জৈব যৌগের পৃথকীকরণ। খেয়াল করছো, জৈব যৌগ বললেই সেটা ক্রোমাটোগ্রাফি, আর কোনো কথা নেই। জৈব আর বাকিগুলো দেখো বাষ্পপাতন, ঊর্ধ্বপাতন, রাসায়নিক প্রণালী, এগুলো সব অজৈব যৌগের জন্য করা হয়। আচ্ছা এটা দেখি একটু, পেপার ক্রোমাটোগ্রাফিতে নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত পোলারিটি যুক্ত দুইটি উপাদান এ আর বি,
এদের আরএফ মান দেয়া আছে, একটার আরএফ মান হচ্ছে 0.8, একটা হচ্ছে 0.6। বলা হয়েছে বি উপাদান এ যৌগ অপেক্ষা কোনটা হবে? চিন্তা করে বলো তো, তোমার একটু ভিডিওটা পজ করে চিন্তা করো, এটা অ্যান্সার আমি দিয়ে দেবো, বাট তোমার একটু ভিডিওটা পজ করে চিন্তা করো যে কোনটা বেশি পোলার। তোমাকে বলা হয়েছে যে বি যৌগটা এ যৌগ অপেক্ষা বেশি পোলার নাকি কম পোলার নাকি সমান নাকি কোনোটিই নয়। চিন্তা করো একটু, ভিডিওটা পজ করে। আই গেস আমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার ট্রাই করেছি। এখন আসো চিন্তা করি, মনে আছে পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা কি বলতাম? আমাদের যে পেপার ক্রোমাটোগ্রাফি, এখানে পেপারটা কি ছিল? পেপারটা ছিল আমাদের স্থির দশা। পেপারটা কিন্তু আমাদের স্থির দশা ছিল, আই গেস তোমাদের মনে আছে। পেপারটা আমাদের স্থির দশা ক্রিয়েট করছিল। অ্যান্ড এই যে পেপার, এই পেপারে আমার কি ছিল? সেলুলোজ ফাইবার ছিল, সেলুলোজ ফাইবার ছিল। কিন্তু এই সেলুলোজ ফাইবারে কিন্তু অনেকগুলো হাইড্রোক্সিল মূলক ছিল, যেটার সাথে পানির ইন্টারাকশন হয়েছিল। এই হাইড্রোক্সিল মূলকের সাথে কিন্তু পানির ইন্টারাকশন অনেক হয়েছিল। এর কারণে এই যে আমাদের সেলুলোজ ফাইবারটা, সেটা কি ছিল বলতো? স্থির দশাটা কিন্তু আমাদের পোলার ছিল। সো স্থির দশাটা আমার পোলার ছিল। সো যে যৌগটা যত বেশি পোলার, তার মুভমেন্ট তত কম হবে, কারণ কি সেই স্থির দশার সাথে লেগে থাকবে তত বেশি। তাহলে এখানে কি বলা আছে? বি এর আরএফ এর মানটা কম। খেয়াল করছে এখানে কিন্তু বিএফ এর আরএফ এর মানটা কম। আরএফ এর মান কম মানে কি বলতো? আরএফ এর মান কম মানে এর মুভমেন্ট কম। আরএফ এর মান কম মানে হচ্ছে এর মুভমেন্ট কম। তো এর যদি মুভমেন্ট কম হয়, এটা কি তাহলে? এটা তাহলে বেশি পোলার। কারণ বেশি পোলার হওয়ার কারণেই তো সে কি করছিল? সে আমার সারফেসের সাথে লেগেছিল। তো এটা কি হবে? তাহলে বি মৌলটা এ মৌল অপেক্ষা বেশি পোলার বলা যায়। আই গেস আমরা অ্যান্সার বুঝতে পেরেছি। আমাদের এখানে খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল, কিন্তু কুমিল্লা মানে কেইউতে আসছে, মানে এটা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন একটা। কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হিসেবে ব্যবহৃত হয় না কোনটা? কলাম ক্রোমাটোগ্রাফিতে সেলুলোজ, অ্যালুমিনা, সিলিকা এই তিনটাই ব্যবহৃত হয়। এই তিনটাই ব্যবহৃত হয়। ব্যবহৃত হয় না কোনটা? উল ব্যবহৃত হয় না। বুঝতে পারছি? পেপার ক্রোমাটোগ্রাফিতে দ্বারা শনাক্তকরণ করা হয় কোনটা? দেখো পেপার ক্রোমাটোগ্রাফিতে কোনটা শনাক্তকরণ করা হয়? পেপার ক্রোমাটোগ্রাফি ব্যবহারের মধ্যে লেখা ছিল লিপিড শনাক্তকরণ করা হয় এবং পৃথক করা হয় পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সিকিউতে আসছে দিনাজপুর বোর্ড 17-তে। একটু দেখি, এ পাত্রের দ্রবের পৃথক করার পদ্ধতি। সো পাত্র বলা নাই, আমি মার্ক করে দিই। এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। সো এ পাত্রে কি আছে? ব্লু ভিট্রিয়ল আছে। সো দেখো এ পাত্রে কি কি আছে একটু দেখি। এ পাত্রে ব্লু ভিট্রিয়ল। সো ব্লু ভিট্রিয়ল কি? CuSO4.5 অণু পানি। এটা কিন্তু একটা ক্লাস যৌগ। সেটা যেহেতু একটা ক্লাস যৌগ, সো ক্লাস যৌগ হওয়ার কারণে এটাকে পৃথকীকরণ করার ক্ষেত্রে আমরা কি প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারি? এখানে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটাকে বলা হয় কেলাসন। ওকে, এখানে আমরা কেলাসনটাকে ইউজ করতে পারি। অ্যান্ড ঘ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে বি পাত্রের ক্ষেত্রে কোন ক্রোমাটোগ্রাফিটা ব্যবহার করবা? বি পাত্র কি আছে? গ্লুকোজ আর ল্যাকটোজ। একটু দেখো বি পাত্রে কি আছে আমার? গ্লুকোজ আর ল্যাকটোজ। আমি তোমাকে একটু বোঝানোর ট্রাই করে দেখো। তোমার একজন আছে তোমার গ্লুকোজ, আরেকজন আছে তোমার ল্যাকটোজ। তোমাকে আমি একটু এটা বোঝানোর ট্রাই করি। সো গ্লুকোজ আর ল্যাকটোজের মধ্যে একটা জিনিস খেয়াল করো, গ্লুকোজ এর কাছে কিন্তু OH মূলক আছে, এর কাছে OH অ্যাক্টিভ গ্রুপ আছে, যেটা তোমার এখানে ইউজ করতে পারে। আর ল্যাকটোজের ক্ষেত্রে দেখো, ল্যাকটোজের ক্ষেত্রে তোমার OH নেই। এটা কিন্তু একটা কি বলে মূলত, এটা বলা আছে নন পোলার। সো আমি যদি ল্যাকটোজ OH অ্যাক্টিভ OH ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে না গিয়ে আমি জাস্ট একবারে বলে দিই যে এটা কিন্তু আমার পোলার, গ্লুকোজ কিন্তু আমার পোলার আর ল্যাকটোজটা কিন্তু আমার নন পোলার। সো পোলার নন পোলার এদের মধ্যে আলাদা করার জন্য সব থেকে ইজি কোনটা হয় বলতো? সব থেকে যেটা গ্রান্টেড, সেটা হচ্ছে সব থেকে সেফ বলা যায় গ্রান্টেডের থেকেও, সেটা হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ইউজ করো, কারণ কি পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা দেখছি যে তোমার সারফেস, যেটা সারফেসটা হচ্ছে পোলার। সো পোলার হওয়ার কারণে গ্লুকোজটা সারফেসে লেগে থাকবে অ্যান্ড ল্যাকটোজ অনেক দূরে চলে যাবে ভাসতে ভাসতে। তো এই জন্য পেপার ক্রোমাটোগ্রাফিটা ইউজ করাটা গুরুত্বপূর্ণ। ওকে, তো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। সো এই লেকচারের মাধ্যমে আমরা কিন্তু মূলত আমাদের যে গুণগত রসায়নের জার্নি একদম শেষ করলাম। সো অনেক শুরুতে আমাদের মোট 18টা টপিক নিয়ে আলোচনা করা হয়ে গেছে। প্রত্যেকটা টপিকে আমরা ট্রাই করছি যতটা ডিটেলসে, যতটা ইন ডেপথে গিয়ে একটা কনসেপ্টকে বোঝানো সম্ভব। সো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আমাদের সাথে এই পুরো সিরিজটাই ছিল, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য কোনো লেকচারে আবার হয়তো দেখা হতে পারে। তখন পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে।
ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে।